আসসালামু আলাইকুম, আমি আহমেদ আদিব আরাফ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজিএস লেকচার নাম্বার 1-এ। আর আমরা আজকে পড়ব আমাদের অধ্যায় নাম্বার 2, বাংলাদেশের স্বাধীনতা। আমাকে শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা জানাও। মনে তো হচ্ছে দেখতে পাচ্ছ, বিকজ সবার সালামে ভরে গেছে। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। এত এত মানুষ জিজ্ঞেস করতেছো কেমন আছি, সবাইকে যদি একবারও করেও নামটা বললে ভালো আছি বলতে যে আমার ক্লাসের টাইম শেষ হয়ে যাবো। ওকে, ওকে, ভালো আছি সবাইকে। আশা করি তোমরাও সবাই ভালো আছো। হ্যাঁ, সবার মেসেজ আসতেছে। তোমরা যারাই মেসেজ দাও সবার মেসেজ আসে। এখন একবারে যদি 1000 2000 মানুষ একবারে মেসেজ দাও, তাহলে নিশ্চয়ই তোমার মেসেজ কোন চিপা দিয়ে চলে যাবে, আমি আমি কেন এইখানে ট্যাবেও ধরা যাবে না। ওকে, হ্যাঁ রাফি, চিনতে পারছি। ঠিক আছে, আচ্ছা, চিনতে পারছি। ওকে, আসো আমরা শুরু করি। আমরা আজকে পড়বো অধ্যায় নাম্বার 2। অধ্যায় নাম্বার 2 আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। অবভিয়াস থিং, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যে প্রত্যেক বছর আসবেই, এইটার সাথে ঠিক আছে, এইটার সাথে যে মানে কি বোর্ডের অ্যানালাইসিস গুলা, এই জিনিসটা আমাদের দেখানো প্রয়োজন। তাইলে একটু বুঝতে পারবো আসলে যে এই অধ্যায়টা মানে কি রকম ভাবে রিপিট হচ্ছে, কতখানি গুরুত্ব দিয়ে পড়া লাগবে। জাস্ট তোমার একটা জিনিস দেখাই যে ক নং প্রশ্নটা, ক এই কই ঢাকা বোর্ডে দেখো 3 বার আসছে, 5 বার আসছে, 7 বার আসছে বিগত এই 6 বছরের মধ্যে। বিগত 6 বছরের মধ্যে 3 বার ঢাকা বোর্ডে রিপিট হয়েছে। রাজশাহী বোর্ডে 5 বার, চট্টগ্রাম বোর্ডে 7 বার। সো দেখছো বারবার শুধু এই প্রশ্ন আসতেছে, প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন থাকতেছেই, অল্টারনেট করে বা প্রত্যেক বছর টানা। ওকে, বিভিন্ন বিভিন্ন ভাবে প্রশ্ন এখানে আসতেছে। সো আর ওভারঅল যদি চিন্তা করো, দেখো ক নাম্বার 39, 40, 39, 47 দেখতে পারছো, 39-এর কম না। মানে প্রত্যেক বোর্ডে যে একবার করে তুমি অন্তত পাবাই, প্রত্যেক বছর একবার করে এটা থাকবে। সো ডেফিনেটলি এই অধ্যায়টা কতখানি গুরুত্বপূর্ণ এইটা বুঝার আর কিছু বাকি নাই। আসো আমরা পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, কিভাবে পড়বো আমরা এই জিনিসটা তোমাদের সাথে একটু আলোচনা করি, তাইলে তোমার বুঝতে সুবিধা হবে, তোমারও পুরো জিনিসটা নিয়ে একটা আইডিয়া হবে যে আমরা ক্লাসটা কিভাবে চালাচ্ছি, যেহেতু তোমরা আজকে বিজিএস এ ফার্স্ট ক্লাস করতেছো। এই টাইমে আইসা তোমার যেহেতু এটা ফাইনাল রিভিশন ক্লাস, আমরা তো এখানে তোমার পুরো অধ্যায় ধরে ধরে এই জায়গাটা কমপ্লিট করে দিতে পারবো না। মানে বইয়ের চ্যাপ্টার পাতা খুলে খুলে তোমাদেরকে আগে আগে তোমরা স্কুলে যেমন পড়ছো পাতা খুলে খুলে তো এই জায়গায় পড়ানো সম্ভব না। বাট অ্যাকচুয়ালি আমরা যেই কাজটা করব, বোর্ডে এরকম বিভিন্নবার রিপিট হওয়া ইম্পর্টেন্ট প্রশ্ন দেখছো কতবার আসছে এক একটা প্রশ্ন। ঠিক আছে, এই জাতীয় প্রশ্নগুলা, তার মানে কি, এই প্রশ্নগুলোই বেসিক্যালি এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলা এই অধ্যায়গুলারে কাভার করতেছে। ঠিক আছে, সো এরকম এরকম প্রশ্নগুলো আমরা এখানে পিক করছি, যেগুলার কনসেপ্টটা বুঝলে তোমার পুরো অধ্যায়টা অ্যাকচুয়ালি পড়া হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সবই এখানে আছে। এবং এমন কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করব যাতে করে তোমার পুরা কনসেপ্টটা কভার হয়ে যায়। দেন তাহলে দেখো, আমরা শুরু করি এখানে জ্ঞানমূলক এই প্রশ্নটা দিয়ে, যে গণযুদ্ধ জিনিসটা কি। আমি বলার আগে একটু তোমাদের কাছ থেকে শুনে নেই, এই গণযুদ্ধ জিনিসটা কি। যেহেতু এরকম বারবার রিপিট হয়েছে, তোমরা অলরেডি স্কুলের টেস্ট পরীক্ষা জন্য প্রিপেয়ার হয়ে যাওয়ার কথা, বা টেস্ট পরীক্ষা হয়তো অনেকে দিয়ে দিছো বা অনেকে দিয়ে দিবা যে কোনো মোমেন্টে। সো বলো তো দেখি, গণযুদ্ধ জিনিসটা কি? এই তাজ, তুমি এইভাবে যে মেসেজ দিচ্ছ, তোমারে কিন্তু ক্লাস থেকে ব্যান করে দেওয়া হবে। ঠিক আছে, এরকম ফাইজলামি করে আর মেসেজ দিবা না। সকল স্তরের মানুষের অংশগ্রহণে যুদ্ধ। ইয়াস ইয়াস, ভেরি গুড, শাবাশ। সকল শ্রেণী সকল স্তরের মানুষ অংশগ্রহণে যুদ্ধ, ভেরি গুড। তোমাদের যারা যারা অ্যান্সার লিখছো সবার অ্যান্সার কারেক্ট। আসলেই তাই। গণযুদ্ধ জিনিসটা কি, বাংলাদেশের ওই সময়কার বাংলাদেশের যত স্তরের মানুষ আছে, সমাজের উঁচু শ্রেণী হোক, মধ্যম শ্রেণী কিংবা নিচু শ্রেণী, সে পেশাজীবী হোক কিংবা সে রিক্সা চালক অথবা সে মাঝি, ইনফ্যাক্ট সে কিছু না করুক, সে বৃদ্ধ হোক, সে কিশোর হোক,
প্রত্যেকটা মানুষ মুক্তিযুদ্ধের সাথে নিজেকে অ্যালাইন করে নিছিল। প্রত্যেকটা মানুষ যে যেভাবে পারছে তারা কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন কাজকর্মে তারা কিন্তু হেল্প করছে। ওকে, সো এই কারণে আমাদের এই মুক্তিযুদ্ধটা কি নামে রূপ পাইছে? এটা অ্যাকচুয়ালি গণযুদ্ধ নামে রূপ পাইছে। মানে গণ মানে হচ্ছে সকল মানুষের যুদ্ধ, এখানে সবাই মিলে যুদ্ধ করে কিন্তু নিজেরা মুক্ত হয়েছে। মুক্তি ফৌজ কারা? মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, তারপর ইপিআর, তারপর অন্য যে মুক্তি বাহিনী যারা হচ্ছে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসছিল, তাদের সবাইকে মিলে মুক্তিযুদ্ধের সম্মিলিত ফোর্স যারা ছিল, এই সম্মিলিত ফোর্সকে একত্রে কি বলা হয়? মুক্তি ফৌজ বলা হয়। মুক্তি ফৌজ, মুক্তি বাহিনী একই জিনিস আসলে, জাস্ট নামটা ডিফারেন্ট, আর কোনো কিছুই না, একই অর্থ বহন করে, তারা একই কাজ করে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো দেখি কি হবে রেসকোর্স ময়দানের বর্তমান নাম? সোহরাওয়ার্দী উদ্যান, ভেরি গুড। বানানটা ঠিক করে লিখো, কিন্তু এই বানানটাই কিন্তু তোমরা পরীক্ষায় লিখবা, ঠিক আছে? বানানটা ঠিক করে লিখো। সোহরাওয়ার্দী উদ্যান, এটা হচ্ছে নাম। ওকে ওকে, ভেরি গুড। ইয়েস, রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। অপারেশন সার্চলাইট কাকে বলে? বাঙালির উপরে গণহত্যা চালানোর জন্য যেই অপারেশনের প্ল্যানটা করা হয়েছে, যে অপারেশনের পরিকল্পনা করা হয়, বা যে অপারেশনটা পরিচালনা করা হয় বাঙালির উপর গণহত্যা চালাতে, সেটাকে কি বলে? অপারেশন সার্চলাইট। অপারেশনের উদ্দেশ্য কি ছিল? বাঙালি স্বাধীনতার দাবিকে চিরতরে বন্ধ করে দেওয়া, চির করে দাবিয়ে দেওয়া, এবং বাঙালির একদম তাদেরকে হচ্ছে পুরোপুরি মিশিয়ে দেওয়া, যেন তারা স্বাধীনতার দাবি বা এই অঞ্চলে তারা যেন তাদের দাবি নিয়ে আর দাঁড়াইতে না পারে। এই অপারেশন সার্চলাইটটা কয় তারিখে পরিচালনা করা হয় বলতে পারবা? 25 মার্চ রাতে। ভেরি গুড, 25 মার্চ, 25 মার্চ। গুড গুড গুড। ওকে, ঠিক আছে, 25 মার্চ রাতে। এরপর মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। এম মনসুর আলী। এবং এই প্রশ্নটা দেখো, সারপ্রাইজিংলি বারবার করে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। অর্থমন্ত্রীর বেশি জোর দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করে নাই, রাষ্ট্রপতির নামও জিজ্ঞেস করে নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর নামও জিজ্ঞেস করে নাই। বারবার কি করা হয়েছে? অর্থমন্ত্রীর নামটাই কিন্তু বিভিন্ন সময় রিপিট করা হয়েছে, ঠিক আছে? সো এম মনসুর আলী। পেশাজীবী কারা? পেশাজীবী বলতে কাদেরকে বোঝায়? যারা বিভিন্ন পেশায় জড়িত, কোনো না কোনো পেশায়। তিনি ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, শিক্ষক, বা বিভিন্ন যে কোনো পেশায় তিনি কর্মরত আছেন। পেশা বলতে অফিস আদালতের পেশা সাধারণত, অ্যাকচুয়ালি অফিসিয়াল পেশা, আইনজীবী আছেন, এছাড়া অন্যান্য যা কিছু আছেন, যারা অফিসে চাকরি বাকরি করেন, এই চাকরি সংক্রান্ত পেশার, চাকরিতে যারা আছেন, এই মানুষগুলাকে কি বলা হয়? পেশাজীবী। তাদের কিন্তু একটা সিকিউরড লাইফ ছিল, ভালো লাইফ ছিল। তারা কিন্তু এই লাইফের মায়া না করেও তারা কিন্তু মুক্তিযুদ্ধে সরাসরি কিংবা হচ্ছে পরোক্ষভাবে, যে কোনো ভাবেই হোক, তারা কিন্তু অবদান রাখছে। যে যেভাবে পারছে তারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশ নিছে, ঠিক আছে? আচ্ছা, এরপর মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কি ছিল? মুজিবনগর সরকারের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে ভালোভাবে পরিচালনা করা এবং মুক্তিযুদ্ধের যাবতীয় যা কিছু প্রয়োজন, মুক্তিযুদ্ধ পরিচালনার যাবতীয় যা কিছু প্রয়োজন, সেই সব জিনিসগুলো ঠিকমতো সংগ্রহ করা এবং মুক্তিযুদ্ধকে পরিচালনা করা। মুক্তিযুদ্ধকে সুষ্ঠুরূপে পরিচালনা করার উদ্দেশ্যই মুজিবনগর সরকার গঠিত হয়। এক কথায় কিন্তু শেষ, ঠিক আছে? ভেরি গুড, সবাই ভালো অ্যান্সার দিচ্ছ চ্যাট বক্সে, চালায় যাও। মুক্তিযুদ্ধকালীন চরমপত্র কি? এখন এই চরমপত্রের কথাটা তোমাদের বইয়ে নাও থাকতে পারে, ঠিক আছে? এখন দেখো, এটা কিন্তু 2020 সালে আসা প্রশ্ন, ঠিক আছে? তো কুমিল্লা বোর্ডে 2020 সালে আসছে। সো এইটা তোমার বইয়ে যদি না থেকে থাকে, চিন্তার কোনো কারণ নাই। এটা হচ্ছে একটা জনপ্রিয়। ইয়েস, এক্স্যাক্টলি, তোমাদের বইয়ে আছে। এটা ইংলিশ ভার্সনের বইয়ে নাই, কিন্তু বাংলা ভার্সনের বইয়ে আছে। ওকে, হ্যাঁ, চরমপত্র। এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারদিন অনুষ্ঠান। আসলেই তোমরা কিন্তু ভালো পারতেছো। চরমপত্র সংবাদপত্র না, চরমপত্র হচ্ছে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মানে কি বলবো, অনুষ্ঠিত একটা অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা অনুষ্ঠান করা হতো। এটা মূলত একটা জনপ্রিয় অনুষ্ঠান, এটা মূলত একটা কমেডি স্ক্রিপ্ট, ঠিক আছে? কমেডি স্ক্রিপ্ট কিরকম? তোমরা একটা কাজ করবা, ইউটিউবে তো তোমরা বহুত কিছু দেখো, আজকে ইউটিউবে যে সার্চ দিবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চরমপত্র, ঠিক আছে? এভাবে লিখে চরমপত্র লিখে সার্চ দিবা, তাহলে ওই সময়কার চরমপত্র এটা শুনতে পারবা। এটা শুনলেই দেখবা যে কিরকম হাসি পাচ্ছে। এটা বেসিক্যালি একটা কমেডি স্ক্রিপ্ট, কমেডি করে বিভিন্ন জিনিস, ওই যে কমেডি করে এই জিনিসটা আবৃত্তি মানে পাঠ করা হইতো। এটা একটা মানে
মানে ব্যঙ্গ বিদ্রুপ করে, পাকিস্তানিদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে মকারি করে লেখা একটা স্ক্রিপ্ট, এটা তারা পড়তো। বিভিন্ন ধরনের ঘটনা, কোথায় কি হইতেছে না হইতেছে, পাকিস্তানিদের কিভাবে হচ্ছে মুক্তিযোদ্ধারা হারাইতেছে, এইসব জিনিস তারা হচ্ছে ওইখানে পড়তো। ঠিক আছে, এম আর আখতার মুকুল তিনি হচ্ছেন এই জিনিসটা পড়তেন। এটা কোনো পত্রিকা না, এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় একটা অনুষ্ঠান। ঠিক আছে, ওকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান। ওকে, নেক্সটে যাব। এবার দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে? মুক্তিযুদ্ধকে আখ্যা দেওয়া হয়েছে জনযুদ্ধ বা গণযুদ্ধ নামে। ঠিক আছে, জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে না? জনযুদ্ধ। কেন জনযুদ্ধ বলো তো দেখি, হোয়াই ইজ ইট জনযুদ্ধ? ওরে বাপ রে বাপ, তোমাদের এত এত মেসেজ আমি আমার সামনে দিয়া সেকেন্ডে আলোর বেগে সব চলে যাইতেছে। ওকে, আচ্ছা, সব মানুষের যুদ্ধ, ইয়েস, ভেরি গুড। গণযুদ্ধ, সব মানুষের যুদ্ধ। ভাই তোমরা যে মেসেজ দিচ্ছ আমি ঠিক মতো দেখতেও পাইতেছি না। আরাফ নামে আরেকজন আছে, কি জানি মেসেজ দিতেছিল, এরও দেখতে পাইতেছি না। ঠিক আছে, ওকে, আচ্ছা, যাই হোক, এবার আসো, মুজিবনগর সরকারের অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হয়েছিল বলো তো দেখি? কোথায় হয়েছিল এটা, কোন জায়গাটায় বলো তো? বৈদ্যনাথ তলার মুজিবনগরের আম্রকানন বা বেসিক্যালি আমবাগান। ইয়েস, ভেরি গুড, আমবাগানে। মুজিবনগর বর্তমানে হচ্ছে মুজিবনগরটা জেলা, তখন কিন্তু জেলা ছিল না, তখন কুষ্টিয়ার অন্তর্গত ছিল। সো তখন কুষ্টিয়ার এই যে তখন এই যে এখনকার মুজিবনগরের মানে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলা গ্রামের আমবাগানে, গ্রামের ভিতরে একটা আমবাগান আছে। এই আমবাগান কি হয়, আমবাগানে কেন গেছিল তারা চিন্তা করে দেখো। আমবাগানে যাওয়ার কারণ হচ্ছে ওই সময় তারা যে শপথ নিবে এই খবরটা আগে পাকিস্তান বাহিনীরা জেনে গেছিল। তারা ওই জায়গাতে ওইটার আশেপাশে হচ্ছে এয়ার স্ট্রাইক করছিল, বিমান দিয়ে তারা হচ্ছে বোমা ফালাইছিল, যাতে করে এখানে কোনো ধরনের অনুষ্ঠান তারা করতে না পারে। এখানে তারা আমবাগানের ভিতরে চলে গেছে, আগের দিন এয়ার স্ট্রাইক হয়েছে আরেক জায়গায়, আমবাগানের ভিতরে গেছে যাতে উপর থেকে দেখা না যায়। আম গাছ তো দেখছো, আম গাছ তো বেশি একটা উঁচু হয় না। সো এবং ওই আমবাগান মানে ওই জায়গায় বেশ ঘন হয়ে আম গাছ ছড়ায় থাকে, ওই জায়গাটার ভিতরে তারা হচ্ছে অনুষ্ঠানটা করছিল যাতে উপর থেকে দেখা না যায়। এবং ওইখানে কিন্তু বেশ ভালোই মানুষজনকে নিয়ে তারা মানে প্রায় 120-22 জনের মতো গেস্ট ছিল, বিদেশি সাংবাদিক, কূটনীতিবিদ, তাদের সবাই ছিল। এবং তাদের সবার উপস্থিতিতে মুজিবনগর সরকার শপথ নিছে। শপথ নিয়ে কি বলছে যে আমরা নতুন একটা রাষ্ট্র গঠন করতে যাচ্ছি, আপনারা সারা বিশ্বে এর এই খবরটা পৌঁছাবেন এবং অবশ্যই আমাদেরকে সমর্থন করবেন। এটাই ছিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা। ঠিক আছে, ওকে। জল্লাদের দরবারও একই ধরনের অনুষ্ঠান, কে জানি জিজ্ঞেস করলাম, নামটা চলে গেছে। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। এবার আসো, কত হাজার সৈন্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করে, সরি আত্মসমর্পণ করে? মাত্র 93,000। ওকে, মাত্র 93,000, বেশি না, মাত্র 93,000 সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনী কি করে, আত্মসমর্পণ করে। কত তারিখে? 16 ডিসেম্বর তারিখে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। যারা যারা অ্যান্সার দিচ্ছ চালায় যেতে থাকো, অ্যান্সার যেন না কমে। ওকে, তারপর, বাঙালি জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী বহিঃপ্রকাশ কোনটি? বাঙালি জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী বহিঃপ্রকাশ কোনটি বলো দেখি? এটা কিন্তু মূল বই থেকে প্রশ্ন এবং যে কোনো দিন এই প্রশ্নটা তোমার পরীক্ষায় চলে আসতে পারে। কি হবে অ্যান্সার বলেন তো স্যার, কি হবে অ্যান্সার? ভেরি গুড, মুক্তিযুদ্ধ। ইয়েস, মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি করছিলাম? মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু বাঙালি জাতীয়তাবাদের এই যে বহিঃপ্রকাশ এটা কিন্তু করছিলাম। বিকজ খেয়াল করে দেখো, মুক্তিযুদ্ধটা কিসের মাধ্যমে হয়েছিল? বাঙালি যে জাতীয়তাবাদী, জাতীয়তাবাদের মাধ্যমে। বাঙালি জাতীয়তাবাদটা কি জিনিস? আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলার এই অঞ্চলে আমরা বসবাস করি এবং আমরা একই সংস্কৃতির মধ্যে বড় হয়েছি, একই আকাশের নিচে একই প্রকৃতিতে আমরা থাকি, আমরা সবাই মিলে একটা রাষ্ট্র গঠন করতেছি আমাদের এই ভূখণ্ডে। এটাই হইতেছে কি বাঙালি জাতীয়তাবাদ। ঠিক আছে, এই বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ আমরা সবাই এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের ভাষা এক, আমাদের চিন্তা ভাবনা এক। ওরা পাকিস্তানিরা হচ্ছে আমাদের সাথে তাদেরকে জোর করে দিয়ে দেওয়া হয়েছে। সো তাদের জাতীয়ত সত্তা তো ভিন্ন। সো আমরা বাঙালিরা একসাথে হয়ে একটা রাষ্ট্র গঠন করব, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, ওকে। এরপর দেখো, 17ই মার্চ অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা কে তৈরি করেন? এখন দেখো, খেয়াল করে দেখো, এখানে বলছে কে। যদি সিঙ্গেল একটা কে নাম দেয়, ঠিক আছে, কে নাম দিলে একদম প্রথমে তোমার যদি হচ্ছে একক কোনো ব্যক্তির কথা প্রশ্ন করে,
একক কোনো ব্যক্তি, তাইলে তোমার অ্যান্সার হবে কি রাও ফরমান আলী। ঠিক আছে, একক ব্যক্তি হইলে রাও ফরমান আলী, কারণ এটা আসলেও সত্য, ইতিহাস অনুযায়ী রাও ফরমান আলী সেই এটারে হচ্ছে অপারেশন মানে প্ল্যানটার হচ্ছে মূল প্ল্যানটা সে মানে তারে দিছিল টিক্কা খান প্ল্যানটা করতে। ঠিক আছে, আর টিক্কা খান ছিল তারে অর্ডার দিছিল, টিক্কা খান ছিল তার বস। ওকে, টিক্কা খান তাকে অর্ডার দিছে যে তুমি এই প্ল্যানটা বানাও, আমি পরে এটা অ্যাপ্রুভ করবো, আমি এই খাটে অ্যাপ্রুভ করবো। তার মানে কি দাঁড়াইলো এখানে হচ্ছে যদি এককভাবে তোমার প্রশ্ন করে, এককভাবে হচ্ছে রাও ফরমান আলী, আর যদি বলে কে কে বা কারা জড়িত ছিলেন, তখন অ্যান্সার কি হবে রাও ফরমান আলী প্লাস টিক্কা খান। বুঝাইতে পারছি আমি জিনিসটা? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। এই যে যারা ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টো বলতেছো ভাইয়া, এটা কিন্তু তোমার আন্দাজে বলতেছো, এটা কিন্তু অ্যান্সার ঠিক না। ঠিক আছে, ওকে। এবার আসো, কোন শহরে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়েছিল? এটা হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজনটা করা হয়। ঠিক আছে, এই গেল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এইবার আসো আমরা হচ্ছে কিছু অনুধাবনমূলক প্রশ্নটা দেখে নিই। অনুধাবনমূলক প্রশ্নগুলা দেখলে তোমার আইডিয়া অ্যাকচুয়ালি করতে পারবা যে কি টাইপের কোশ্চেন আসতেছে এবং কোন কোন টপিক তোমার পড়া উচিত। দেখো প্রথমে কি করছে, মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা করতে বলছে। প্রবাসীরা কি কি করছিল বলতো দেখি। প্রবাসীরা বাংলাদেশি যেসব প্রবাসী, প্রবাসী মানে কি যারা এই দেশের নাগরিক কিন্তু ওই দেশে পেশাগত কারণে বা কোনো কাজে তারা বসবাস করে, তারা যখন মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে তখন তারা কি করছিল, তখন তারা ওই দেশে যে যে অবস্থায় ছিল সেইভাবেই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা শুরু করছে। তারা ওই দেশে পাকিস্তান দূতাবাসের সামনে দাঁড়ায় বাংলাদেশের পতাকা নিয়ে তারা দাঁড়ায় প্রতিবাদ জানাইছে। তারা সেখানে বলছে তোমরা আমার দেশে গণহত্যা করতেছো, সেটা বন্ধ করো। তারা জাতিসংঘের অফিসের সামনে গেছে, সেখানে যায় তারা জানাইছে পাকিস্তান এই ধরনের কাজ করতেছে। তাদের দেশে যত ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল ওই মিডিয়াগুলোর সাথে তারা কন্ট্যাক্ট করে মিডিয়াগুলোকে তারা এই সময় খবর জানাইছে। ইনফ্যাক্ট বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তার বাড়িতে যুক্তরাষ্ট্রে তিনি তখন ছিলেন, তার বাড়িতে ন্যাশভিলে, তার বাড়িতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার খোলা হয়েছিল। সেখান থেকে তিনি সকল প্রকার মুক্তিযুদ্ধের সকল প্রকার তথ্য এখান থেকে সার্কুলেট করা হইতো, বিভিন্ন নিউজে বা হচ্ছে বিভিন্ন দেশের দূতাবাসের কাছে এই ধরনের খবরগুলো পাঠানো হতো। সো প্রবাসে যারা ছিলেন, এবং তারা তো টাকা পয়সা দিয়ে তো হেল্প করছেনই, টাকা পয়সা তুলে, যেহেতু তারা বিদেশে আছে, সো ফরেন কারেন্সির দাম তো অনেক বেশি, তো তারা টাকা পয়সা তুলে মুজিবনগর সরকারের কাছে কিন্তু এগুলা পাঠানোর ব্যবস্থা করছে। তার মানে বুঝতে পারতেছো যে ওই সময় প্রবাসী বাঙালিরা যথেষ্ট ভূমিকা রাখছিল মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। এরপরে অপারেশন সার্চলাইট বলতে কি বুঝায়? অপারেশন সার্চলাইট সিম্পল, অপারেশন সার্চলাইটটা কি মূলত গণহত্যা পরিচালনা, গণহত্যা চালানোর জন্য পরিচালিত অপারেশন। 1971 সালের 25 মার্চ বাঙালির উপর গণহত্যা চালানোর জন্য পাকিস্তান বাহিনী বা পাকিস্তান সেনাবাহিনী যেই অপারেশন পরিচালনা করে সেটাই কি অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইটের উদ্দেশ্য ছিল বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে তাদের চিরতরে হচ্ছে দমন করে দেয়া এবং স্বাধীনতার স্বপ্ন একেবারে মিশিয়ে দেয়া। তাহলে এখন দেখো, যৌথ কমান্ড কেন গড়ে তোলা হয়েছিল ব্যাখ্যা করো। যৌথ কমান্ডটা গড়ে তোলা হয়েছিল কেবল মুক্তিযুদ্ধটা জাস্ট দ্রুত শেষ করার জন্য, আর কোনো কিছু না। 1971 সালে শেষ দিকে এসে সম্ভবত 6 ডিসেম্বরের কথা বলা আছে তোমাদের বইয়ে, 6 ডিসেম্বর থেকে যৌথ কমান্ড তাদের অপারেশন শুরু করে। তারা হচ্ছে জাস্ট পাকিস্তান বাহিনীরা ফাইনাল অ্যাটাক দিচ্ছিল, ফাইনাল অ্যাটাক দিয়ে তারা সবকিছু ক্লোজ করে দিচ্ছিল। যৌথ কমান্ড এইভাবে হচ্ছে কাজটা করছে। যৌথ কমান্ড একসাথে মিলে ভারতীয় সেনাবাহিনী আর বাংলা সেনাবাহিনী মিলে জাস্ট ওই সময় যুদ্ধটারে ক্লোজার করে দিছে, আর কোনো কিছু কিন্তু না। ওকে, এরপরে জনগণকে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কেন বলা হয়? বলেন তো দেখি স্যার, কি হবে অ্যান্সার? জনগণকে কেন মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি বলা হয়? মুক্তি ফৌজ কি রিজভি? মুক্তি ফৌজ হচ্ছে মুক্তি বাহিনীটাই হচ্ছে মুক্তি ফৌজ। ফৌজ মানে শব্দের অর্থ বাহিনী। ঠিক আছে, ওই সময় তখন বাহিনীর পরিবর্তে বা পুরা মুক্তি মানে কি বল মুক্তি সেনা বা ইয়ার পরিবর্তে মুক্তি ফৌজ শব্দটা ব্যবহার করা হয়েছে। মুক্তি বাহিনী মুক্তি সেনা একই জিনিস, মুক্তি ফৌজও একই জিনিস। ঠিক আছে, মুক্তি ফৌজ মানে সবাই। ওরে বাবা রে,
এত এত অ্যান্সার। ইয়েস, ভেরি গুড ভেরি গুড। এই যারা যারা কুইজের জন্য পাগল হইছো, কেবল ক্লাস শুরু করছি, এখনই কিসের কুইজ? কুইজে যাব, সময় মতো কুইজ আসবে, এত কুইজ কুইজ করলে হবে? ইয়েস, ভেরি গুড। যারা অ্যান্সার দিচ্ছ ঠিক আছে। জনগণকে কেন মুক্তিযুদ্ধে মূল নিয়ামক শক্তি বলা হয়? কারণ জনগণই মুক্তিযুদ্ধটাকে তারা মুক্তিযুদ্ধটা করেছে, এবং যে যেই জায়গায় ছিল, যেভাবে ছিল, সেই অবস্থাতেই কিন্তু মুক্তিযুদ্ধটা তারা পরিচালনা করার চেষ্টা করেছে। ঠিক আছে, মানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার চেষ্টা করেছে। জনগণ মানে যারা পারছে তারা হচ্ছে মুক্তিবাহিনীর বিভিন্নভাবে হেল্প করছে, তাদেরকে লুকায় রাখছে, তাদেরকে অস্ত্র দিছে। ইভেন যারা পারছে তারা যুদ্ধেও গেছে। যারা মানে যারা হচ্ছে বাড়ি ঘরে ছিল বা বিভিন্ন জায়গায় ছিল, তারা হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যালি মুক্তিবাহিনীর হেল্প করছে। পাকিস্তান ক্যাম্প থেকে খবর এনে দিছে, বা পাকিস্তানিদেরকে বিভিন্নভাবে সরায় রাখছে মুক্তিযোদ্ধাদের সাইড থেকে, বিভিন্নভাবে তারা কিন্তু হেল্প করছে। ওকে, আচ্ছা, এরপরে আসো মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ কিভাবে ভূমিকা রেখেছিল। ছাত্র সমাজের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি। ঠিক আছে, এই ছাত্র সমাজ প্রথমত তারা ছিল যেহেতু ইয়াং স্টুডেন্টস, সো তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এছাড়াও বিভিন্ন অপারেশন, মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশনে যে যেভাবে পারছে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করছে। তাছাড়া অন্যান্য পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বা এর আগে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে নানা রকম আন্দোলন বা নানা কিছু, এসব কিছুই কিন্তু ছাত্র সমাজই চালিয়ে নিয়ে গেছিল। তো ছাত্র সমাজের ভূমিকা এখানে ছিল অনেক বড় বা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, মাগরিবের নামাজের ব্রেক দিব আমরা, একটু পরে মাগরিবের নামাজের ব্রেকে যাব, বাট এটার আগে কিন্তু আমাদের একটা সেকশন শেষ করতে হবে। সো একটু ফাস্ট আমরা যাই। মানে স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল, এইটার অ্যান্সারটা একটু তোমাকে শুনতে হবে ক্লিয়ার করে। ঠিক আছে, আগে একটু অ্যান্সারটা আমার কাছ থেকে ভালো করে শোনো। ঠিক আছে, ওকে, আমার অ্যান্সারটা ভালো করে আগে শোনো, তারপরে বুঝো। এই যে মুক্তিযুদ্ধটা যে শুরু হইলো, আমরা স্বাধীনতার ঘোষণাটা করলাম, ঠিক আছে, এখন ধরো কথার কথা আমি এই যে ঢাকাতে আছি, হ্যাঁ, ঢাকার অঞ্চলে আছি। এখন আমার মনে চাইলো যে তোমাদের সবাইরে, তোমরা এখানে কত কয়েক হাজার স্টুডেন্ট এই জায়গায় দেখা যাচ্ছে, হ্যাঁ, এই কয়েক হাজার আমি বললাম তোমরা তাড়াতাড়ি ঢাকায় চলে আসো, আমরা আজকে ঢাকা স্বাধীন করে ফেলাবো। হ্যাঁ, তা আমরা কি চাইলে এটা পারবো? এটা কি পসিবল? কি মনে হয় বলো তো দেখি একটু। এটা কি পসিবল? সবাই কি আসবা? ঢাকাটা স্বাধীন করতে আসবা? পোলাপানের খুব ইচ্ছা। অর্ধেক এই যে অর্ধেক এমনই নাই হয়ে গেছে, হ্যাঁ, অর্ধেক কইতেছে আসবো, অর্ধেক কইতেছে আসবো না। আচ্ছা, ওকে, দেখো, অ্যাকচুয়ালি আমরা ঢাকাটা স্বাধীন করতে পারবো না, বিকজ আমরা কয়েকজন মিলে তো ঢাকা না, ঢাকায় কত কোটি, 2-2.5 কোটি মানুষ বাস করে। এই 2.5 কোটি মানুষ আমাদের যদি একটা করে ধাক্কাও দেয়, আমরা কিন্তু শেষ। ওকে, সেটা পসিবল না। বাট এখন তুমি এটা চিন্তা করে দেখো, এই ঢাকার 2-2.5 কোটি মানুষ যদি চায়, বা তারা যদি চিন্তা করে, সবাই মিলে যদি তারা চায় যে আমরা এই ঢাকাকে আলাদা করতে চাই বা ঢাকা নিয়ে স্বাধীন হয়ে যেতে চাই, ঠিক আছে, তখন কিন্তু জিনিসটা টাফ। ওকে, তখন জিনিসটা হইলেও হইতে পারে, এই জাতীয় বিষয়। অর্থাৎ বেসিক্যালি যে আইডিয়াটা ছিল যে এই যে পূর্ব পাকিস্তান, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, আমরা কিন্তু তখন মুক্তি চাচ্ছিলাম, আমরা তখন চাচ্ছিলাম স্বাধীন হইতে, আমরা একটা স্বাধীন রাষ্ট্র দাবি করছিলাম। কেন স্বাধীন রাষ্ট্র দাবি করছি? আমাদের নিজস্ব ভূখণ্ড আছে, আমরা আমাদের একটা পপুলেশন আছে, আমরা আমাদের ভোট দিয়ে 1970 সালের নির্বাচনে ভোট দিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করছি, এবং আমরা তখন কি চাচ্ছি? শুধু সার্বভৌমত্ব চাচ্ছি, আমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে চাই, এই জিনিসটা চাচ্ছি। এই অবস্থায় আমাদের উপরে একটা অন্যায় যুদ্ধ চাপায় দেওয়া হয়েছে। এখন এই অন্যায় যুদ্ধ আমরা কি করতে থাকবো, বা হচ্ছে অন্যায় যুদ্ধের কারণে কি আমরা চুপ হয়ে যাব? কখনোই না, একটা জাতি কখনো এভাবে চুপ হয়ে যায় না। সো যুদ্ধটা আমাদের চালাইতে হইতো। এখন যুদ্ধ যে চালাবো, এখন যুদ্ধ এ আইসা বলবে আমি যুদ্ধ চালাবো, ও আইসা বলবে আমি যুদ্ধ চালাবো, ও আইসা বলবে না না তোমরা সবাই বাদ, আমি যুদ্ধ চালাবো, তাহলে তো একটা কেওস হবে। একটা নেতৃত্ব দরকার, তাই না? একটা লিডারশিপ দরকার না? যে কোনো কাজ করতে হলে একটা নেতৃত্ব লাগে না? নেতৃত্ব ছাড়া কি কোনো কাজ ঠিক মতো করা পসিবল? একটা প্রপার কমান্ড, সেন্ট্রাল কমান্ড যদি না থাকে, কোনো কাজ কিন্তু তুমি ঠিকভাবে করতে পারবে না। এই যে মুক্তিযুদ্ধটাকে প্রপারলি চালানোর জন্য, এবং এই যে একটা মুক্তিযুদ্ধ চলতেছে, একটা দেশ থেকে স্বাধীন হয়ে যাওয়া কিন্তু মুখের কথা না, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং কিছু ক্ষেত্রে এটা অবৈধ। হ্যাঁ, আমরা যদি হুট করে এরকম ঢাকারে আলাদা করে ফেলতে চাই, আমাদের নামে কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলা হয়ে যাবে। ঠিক আছে, আমরা অবৈধ কাজ করতেছি, দেশের ভাঙার ষড়যন্ত্র করতেছি, এইরকম একটা বিষয় হয়ে যাবে।
তো এইটা যেন পোর্ট্রে করতে না পারে পাকিস্তান সরকার বিদেশে, এবং এই মুজিবনগর সরকার যে একটা বৈধ সরকার, কারণ জনগণ 70 সালে ভোটে নির্বাচনে ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করছিল, ওরা এই ম্যান্ডেট নিয়েই কিন্তু সরকার গঠন করছে, এবং এই কারণেই এতগুলা মানুষের নিয়ে 17 এপ্রিল তারা শপথ নিয়েছিল, যেন তারা জানে এবং বুঝতে পারে যে না, এই সরকারটা হচ্ছে একটা বৈধ সরকার, এবং তারা যে স্বাধীনতা দাবি করতেছে তাদের এই দাবিটা যথার্থ। ওকে, তো এই কারণে মুজিবনগর সরকার বানানো হয়েছে। এবং পাশাপাশি মুজিবনগর সরকার তখন কি করছে, যে মুক্তিযুদ্ধের বৈধতাটা দেখাইছে, পাশাপাশি বহির্বিশ্বে জানাইছে যে দেখেন আমাদের দেশে এরকম আক্রমণ চলতেছে, আমাদের দেশে জনগণ তারা মুক্তি চাইছে, তারা আমাদেরকে আমাদের সরকার গঠন করছে, কিন্তু আমাদের উপরে পাকিস্তান বাহিনী অযথা নির্যাতন চালাচ্ছে, অযথা আক্রমণ চালাচ্ছে। এবং পাশাপাশি এই যে যুদ্ধটা চালানোর জন্য, যাতে করে যুদ্ধে জিতে আমরা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, যুদ্ধ চালানোর জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু মুজিবনগর সরকার করছে। বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র আনা, এগুলা প্রপারলি ডিস্ট্রিবিউট করা, মুক্তিযুদ্ধের 11টা সেক্টর বানানো, মুক্তি বাহিনী বানানো, হ্যাঁ বাংলাদেশের সেনাবাহিনী এটারে বানানো, এই যে প্রপারলি সবকিছু ম্যানেজ করে, এগুলো কিন্তু মুজিবনগর সরকার করছে। ঠিক আছে। আর মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। এবং নারীরা কিন্তু শুধু ঘরে বসে থেকে মুক্তিযুদ্ধে অবদান রাখে নাই, তারা মুক্তিযুদ্ধে মানে মাঠে নেমে তারা যুদ্ধ করছে। মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীরাও যুদ্ধ করছে। তোমরা হয়তো বইয়ের নাম পড়ো নাই, বইয়ের নামটা নাই, বাট জেনে রাখো মুক্তিযুদ্ধের একজন নারী কমান্ডার ছিলেন, এটা সম্ভবত হেমায়েত বাহিনী বা আফসার বাহিনীর কমান্ডার, তার নাম হচ্ছে আশালতা বৈদ্য, তিনি একজন নারী কমান্ডার। ঠিক আছে, তার মানে চিন্তা করতে পারো মুক্তিযুদ্ধে, এবং এছাড়া আরো অনেক নারী ছিলেন যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখছেন, তারা সামনাসামনি যুদ্ধ করছেন, তারা আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করছেন, তারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের তাদের ঘরে লুকায় রাখছেন, তাদেরকে খাবারের ব্যবস্থা করছেন, ক্যাম্প থেকে পাকিস্তান আর্মির ক্যাম্প থেকে খবর এনে মুক্তিবাহিনীকে দিয়েছেন। সো এমন কোনো কিছু নাই যেটা নারীরা করেন নাই, অর্থাৎ মুক্তিযুদ্ধে নারীদের অবদান কিন্তু সীমাহীন এবং ব্যাপক। নারীদের এই অবদান একদমই অবিস্মরণীয়, অতুলনীয়। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। ইয়েস, কুড়িগ্রামের তারামন বিবি, বীরাঙ্গনা নারীরা, তারপর হচ্ছে কাকন বিবি, তারপর হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম, ইনারা সবাই কিন্তু কি করছেন, মুক্তিযুদ্ধে বিশাল বিশাল ভূমিকা রাখছেন। ওকে, এ ভাই এই যে তাজ, এই পোলাটার এখান থেকে বাইর করেন তো, যা তা ফাইজলামি করতেছে মেসেজ দিয়ে বারবার। ওকে, এরপরে আসো আমরা আরো কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। মুক্তিযুদ্ধে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এবার এতক্ষণ তো আমি বলছি, এবার তোমরা একটু বলো যে তারা কি ভূমিকা রাখছে। অর্থী না, কৃষককে পেশাজীবীদের মধ্যে ধরা হয় না। পেশাজীবী বলতে মনে রাখবা তারা কোনো না কোনো চাকরি বাকরি করেন আর কি। ঠিক আছে, কোনো চাকরি করেন। কৃষক তো অ্যাকচুয়ালি চাকরি করে না, কৃষক তো নিজের কাজ সে নিজে করতেছে। সো এটা না। মুক্তিযুদ্ধের শিল্পীদের কি ভূমিকা ছিল বলো তো দেখি। ওকে, ইয়েস, মুক্তিযুদ্ধে হচ্ছে আমাদের কি বলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এগুলাতে হচ্ছে শিল্পীরা গান গেয়ে, আবৃত্তি করে ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করছেন। তারা মুক্তিযুদ্ধের নানা রকম খবর প্রচার করছেন। সাহিত্যিকরা মুক্তিযুদ্ধ নিয়ে লিখছেন। তারা তাদের যা কানেকশন ছিল সেগুলা ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেছেন। বিদেশে সম্ভব হলে তারা তাদের লেখা পাঠিয়ে সেখানে তারা ভূমিকা রাখছেন। এছাড়া বুদ্ধিজীবীরা মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সাহায্য করছেন, তেমনি মুজিবনগর সরকারকে বিভিন্নভাবে তারা হচ্ছে পরামর্শ বা অন্যান্য সুবিধা বা বিভিন্ন যা কিছু আছে এগুলা দিয়ে সাহায্য করছেন। তারপর তারা হইতেছে মুক্তিযোদ্ধাদের হচ্ছে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন। প্রয়োজনে তার মুক্তিযোদ্ধাদেরকে লুকায় রাখছেন বা নিজেরা তাদের অপারেশনে ইনভলভ হয়ে, নিজেরা তাদের কাজের মধ্যে ইনভলভ হয়ে সরাসরি তারা মুক্তিযোদ্ধাকে সাহায্য করছেন। টাকা পয়সা যেমন দিচ্ছেন, বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় লুকায় রাখছেন। নানা রকম ভাবে এই শ্রেণীর লোকজন কি করছেন, মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করছে। ওকে, আচ্ছা,
মুক্তিযোদ্ধাদের ঋণ কেন পরিশোধ করা সম্ভব নয়? এই জিনিস আমরা জানি। দেখো, একটা মানুষ যদি নিজের জীবন উৎসর্গ করে কোনো কিছু করতে যায়, তাহলে কিন্তু তার মানে জীবন উৎসর্গ কোনো কিছু করে, তার ঋণ আমরা কিভাবে শোধ করব? এই যে মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে একদম উৎসর্গ করে দিয়ে আমাদের জন্য যুদ্ধ করে গেছেন, এমন একটা তারা স্বাধীন দেশ বানাইছেন যে দেশে কিন্তু তারা নিজেরা থাকতে পারবে না, কিন্তু এটার জন্য কিন্তু তারা দমে যায় নাই। তারা কি করছে? অবশ্যই এই স্বাধীন দেশের জন্য নিজের জীবন দিছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে কিন্তু তারা যুদ্ধে গেছেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। তো কোনোভাবেই তাদের ঋণ আসলে পরিশোধ করা সম্ভব না। গণযুদ্ধ কেন বলা হয় এই কথা অলরেডি বলছি। ওকে, এইটা বলি যে স্বাধীনতা যুদ্ধে জাতিসংঘ নীরব ছিল কেন? এরপরে আমরা নামাজের ব্রেকে কি এখন যাওয়া যাবে? নামাজের ব্রেকে মনে হয় একটু পরে গেলে বেটার, ঠিক আছে, একটু পরে যাব। ওকে, এখন বলো তো জাতিসংঘ কেন নীরব ছিল? জাতিসংঘ নীরব ছিল কেন? আমেরিকা, আমেরিকা, ইয়েস আমেরিকা। হ্যাঁ, আচ্ছা, জাতিসংঘ কার্যকর হইতে পারে নাই কেন? দেখো, জাতিসংঘ তোমরা পড়বা, তোমাদের ইয়াতে বইয়ের মধ্যে আছে, যদি ওই সিলেবাসে না থেকে থাকে তবু পড়ার চেষ্টা করো। জাতিসংঘের সবগুলো, পৃথিবীর সব দেশই তো জাতিসংঘের সদস্য, কিন্তু জাতিসংঘের আসলে কন্ট্রোল করে হচ্ছে 5টা দেশ, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় P5। তো এই P5 কারা? এই P5 হইতেছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া আর হচ্ছে চায়না। সো এরা কিভাবে কন্ট্রোল করে? এদের ভেটো পাওয়ার আছে, ভেটো। হ্যাঁ, এদের কি আছে? ভেটো পাওয়ার আছে। তো ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে আমি মানি না, তুমি যাই বলো আমি মানি না। কি মানি না? ধরো জাতিসংঘে কোনো বিষয় কিভাবে আলোচনা করা হয়, কোনো বিষয়ে কোনো প্রস্তাব উঠলো, এই প্রস্তাব নিয়ে তারা হচ্ছে নিজেরা আলোচনা করে, ঠিক আছে? নিরাপত্তা পরিষদে তারা আলোচনা করে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে এই 5জন। এই কারণে P5 বলে, পার্মানেন্ট 5। তো নিরাপত্তা পরিষদে যখন কোনো বিষয় উঠবে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করবে, ঠিক আছে, হ্যাঁ বা না এরকম। এখন এই ভেটো মানে হচ্ছে বেসিক্যালি না ভোট, ওই যে আমি মানি না। কিন্তু এটার বিশেষত্ব হইলো, কেউ একজন যদি ভেটো দেয় তাহলে বাকি সবার ভোট বাতিল, সে যা বলছে সেটাই হবে। বুঝছো কাহিনী? এই কারণে এটা হচ্ছে একটা চরম ক্ষমতা, এটা দিয়ে সে সারা বিশ্বের যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এই যে ফিলিস্তিন কেন জাতিসংঘের সদস্যপদ পাচ্ছে না, ইসরায়েলের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, ইউএসএ বারবার ভেটো দেয়। ইউএসএ এখানে কোনো সিদ্ধান্ত নিতে গেলে জাতিসংঘের, ইউএসএ সেখানে ভেটো দেয়, বাস জাতিসংঘের আর কিছু করার ক্ষমতা নেই। ভেটো দিলে জাতিসংঘ অচল, একদম ল্যাংড়া লুলা হয়ে বসে থাকবে। ঠিক একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন আলোচনা হচ্ছিল যে জাতিসংঘ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হোক বা পাকিস্তানকে এটার জন্য শাস্তি দেওয়া হোক, তখন কিন্তু ইউএসএ ভেটো দিছে। ইউএসএ ভেটো দিয়ে বলছে না, এটা ওদের ইন্টারনাল ম্যাটার, এখানে আমাদের কিছু বলার দরকার নেই। আবার যখন যুদ্ধ শেষ দিকে ছিল, তখন কি দেখা গেছে, তখন ইউএসএ আইসা বলতেছে এই তাড়াতাড়ি যুদ্ধ থামো, ওরা তো পাকিস্তান দায়রা যেতেছে, তাড়াতাড়ি যুদ্ধ থামো। এইসব উল্লাপাল্লা কথা হচ্ছে, না ওখানে অনেক যুদ্ধ হইতেছে, এখন যুদ্ধটা থামায় দাও, যুদ্ধ থামাইলে তাহলে পাকিস্তানের সুবিধা। তখন রাশিয়া বলছে যে নো, এবার আর যুদ্ধ মধ্যে থামানো যাবে না, ওরা জিতে যাচ্ছে, ওদেরকে এখন জিতে দিতে হবে। তখন রাশিয়া আবার আমাদের পক্ষে ভেটো দিছে, ঠিক আছে? এই ভেটো জিনিসটা হইতেছে একটা চরম ক্ষমতা, এটা দিয়ে তুমি একাই সবার প্রস্তাব বাতিল করে দিতে পারো। সবাই তোমার বিপক্ষে, কিন্তু তুমি একলা যে কোনো একটা কিছুর পক্ষে, বাস তুমি ওইটারে বাতিল, বাকিদের সবার মতামত বাতিল করে দিতে পারো, ঠিক আছে? এটাই হইতেছে ভেটো। ওকে, সো আশা করি বুঝতে পারছো ভেটো কি জিনিস। এখন এই মানে রাশিয়া, জাতিসংঘ নীরব ছিল, বা জাতিসংঘ নীরব ছিল যুক্তরাষ্ট্রের কারণে, কারণ যুক্তরাষ্ট্র ও চীন এই দুইটাই ছিল কি মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে, আর মুক্তি বাংলাদেশের পক্ষে ছিল ভারত আর সোভিয়েত ইউনিয়ন ওইদিকে। এই কারণে হচ্ছে ইউএসএ কোনো দিকেই, মানে জাতিসংঘ কোনো দিকে আসলে পক্ষ নিতে পারে নাই, জাতিসংঘের এইখানে নীরব থাকতে হয়েছে। ওকে, ভেটো দেওয়ার কোনো এফেক্ট আছে? এফেক্ট বলতে না, এটা কোনো এটা কোনো কনসিকুয়েন্সেস নাই। দিছে দিছে, এই যে বারবার ফিলিস্তিনের সদস্যপদ আটকায় দিচ্ছে, ফিলিস্তিনের সদস্য দিয়ে দিচ্ছে না, এটার কোনো এফেক্ট আছে? কোনো তো এফেক্ট নাই। সেম সেম, ভেটো একজনও যদি দেয় তার মানে সেই প্রস্তাব বাতিল, ঠিক আছে? 2-3জনের দেওয়া লাগবে না, একজন দিলেই বাতিল। 4জনই হ্যাঁ বলছে, একজন না বলছে, বাতিল, ঠিক আছে? না বলা মানেই হচ্ছে বাতিল।
ওকে, এবার আসো 25 মার্চের রাতকে কাল রাত্রি কেন বলা হয়? 25 মার্চের রাত্রে কাল রাত্রি এই কারণে বলা হয়, এই রাতটাতে বাঙালি জাতির উপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছিল এবং এই সময় একটা গণহত্যা চালানো হয়। লেজিট ইট ওয়াজ এ মানে জেনোসাইড, ঠিক আছে? সো এই জেনোসাইডটা কেন চালানো হয়েছে? জাস্ট তারা স্বাধীনতার দাবি করতেছিল, এই কারণে এই স্বাধীনতার দাবিতে বাঙালির উপর গণহত্যা চালানো হয়েছে। এবং এটা কিন্তু সাধারণ মানুষের উপর, এমন না যে কোনো আর্ম ফোর্সেস ছিল বা অস্ত্রশস্ত্র লুকিয়ে ছিল, এমন কিছু না। সাধারণ র্যান্ডম মানুষজন রাতে ঘুমায় আছে, এই সময়টায় যে তাদের উপর কি করা হয়েছে, অতর্কিত আক্রমণ চালানো হয়েছে, একটা করা হয়েছে, ঠিক আছে? এই যে 25 মার্চের এই গণহত্যাটা, এই গণহত্যাটাই ছিল হচ্ছে কি ইয়ার মূল কারণ, কাল রাত, এটাকে কাল রাত্রি বলার মূল কারণ। ওকে, সবাই ব্রেকের জন্য পাগল হয়ে গেছে। ওকে, বাট এই কোশ্চেনটা আমরা দেখে নেই, তারপরে আমরা ব্রেক দিব। ওকে, আচ্ছা দেখো, এই যে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু থেকে কি হয়েছে? লক্ষ্যবস্তু কি কি? পুলিশ সদর দপ্তর, বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস, অস্ত্রাগার। এখানে বলতো কি বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে একটু বলতে পারবা? ইয়েস, অপারেশন সার্চলাইট। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? যারা ঢাকায় থাকো তারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবা, ফার্মগেট আশেপাশে যারা থাকো, আর বাকিদের সমস্যা নেই। এই যে দেখো, অপারেশন সার্চলাইটের যে মেইন প্ল্যানটা বা মেইন অ্যাটাকটা কিভাবে করছিল, যারা ফার্মগেট আশেপাশে আসছো বা কখনো গেছো তারা দেখবা, হচ্ছে ফার্মগেটে যে একটা আনন্দ সিনেমা হল আছে, হ্যাঁ, এই যে আনন্দ সিনেমা হল, এটার পাশ দিয়ে সোজা রাস্তা চলে গেছে ঢাকা ইউনিভার্সিটির দিকে। ও আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, এই যে এটার পাশ দিয়ে সোজা কোথায় চলে গেছে? ঢাকা ইউনিভার্সিটির রাস্তা। এটা হচ্ছে ডিউ। ওকে, এটা ডিউ। সো এখন এই বরাবর, এই যে এইখান থেকে এখন আবার এই দিকে এখানে আসা হইতেছে কি, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। ওকে, আর এইদিকে আসছে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, ঠিক আছে? তুমি ঢাকার ম্যাপ দেখো, এই জিনিসগুলো এখানে পাবা। সো পাকিস্তানিরা অ্যাটাকটা কোথায় করছিল? প্রথমে হচ্ছে এই ফার্মগেট এলাকায় অ্যাটাকটা করছে। ফার্মগেটে মানুষজন এখানে মিছিল করতেছিল রাত্রে, এইদের উপরে ট্যাঙ্ক নিয়ে এসে সরাসরি অ্যাটাকটা চালাইছে। আরো হচ্ছে এইখানে অ্যাটাক চালাইছে, এইখানে রাজারবাগ পুলিশ লাইনে অ্যাটাক চালাইছে। এই সবগুলো জায়গা থেকে তারা হচ্ছে একসাথে কোন দিকে আসছে? এই ডিউর দিকে আসছে, ঢাকা ইউনিভার্সিটির দিকে আসছে, ঠিক আছে? এইখানে ঢুইকা এখানে ছাত্রদের যে হল ছিল, ছাত্রদের হলের মধ্যে যত ঘুমন্ত ছাত্র ছিল সবাইকে হচ্ছে কি গুলি করে, ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। তারপরে ছাত্রীদের হলের ভিতরে ঢুইকা ব্যাপক নির্যাতন চালাইছে এবং সেখানেও ছাত্রীদেরকে তারা কিন্তু হত্যা করছে। এরপরে ছাত্র টিচারদের কোয়ার্টার ছিল, টিচারদের কোয়ার্টারে হচ্ছে তারা যে আক্রমণ করছে, টিচারদেরকে বের করে মেরে ফেলছে। তারপরে পুরান ঢাকায় গেছে, পুরান ঢাকার ওই জায়গায় যে বাড়িঘরে আগুন লাগাই দিছে, ওইখানে মানুষজন মেরে ফেলছে। সো ইট ওয়াজ মানে টোটাল একটা জেনোসাইড প্ল্যান। এই জেনোসাইডের অ্যাটাকটা কিন্তু তারা সেখানে এইভাবে চালাইছে। ওকে, এভাবে। এখন ইপিআর কি হচ্ছে, মানে কি ইপিআর কেন অ্যাটাক চালায়? ইপিআর জাস্ট কোনো মতে প্রতিরোধ করছে, তারা প্রতিরোধ করতে পারছিল, পাল্টা আক্রমণ কিন্তু তারা চালাইতে পারেনি, ঠিক আছে? পাল্টা আক্রমণ ছিল না, তারা হচ্ছে প্রতিরোধ করছে আক্রমণটা। এই ছিল হচ্ছে অপারেশন, এই যে অপারেশন সার্চলাইট, এইটার হচ্ছে মেইন প্ল্যানটা। এমনি হচ্ছে তারা অ্যাটাকটা চালায়। ওকে, দেন আসো, তাইলে হচ্ছে এখানে ঘটনা একে কাদের ভূমিকা ফুটে, আচ্ছা সরি, এইখানে যে দৃশ্যকল্পটা কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? এটা হচ্ছে কি অপারেশন সার্চলাইট, সার্চলাইট। সো এখন কি করতে হবে? শুরুতে তোমার এই প্রশ্নের উত্তরটা দিতে হবে যে গ নাম্বারের উত্তর কিভাবে লিখবা? প্রথমে লিখবা দৃশ্যকল্পটি অপারেশন সার্চলাইটকে নির্দেশ করে, তারপরে মাঝখানে একটু গ্যাপ দিয়ে আবার নতুন প্যারায় লিখবা অপারেশন সার্চলাইট হলো 1971 সালের 25 মার্চ রাতে বাঙালির উপর চালানো পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা। গণহত্যা কেন চালানো হয়েছিল? সেই সময় নিরীহ বাঙালির উপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ চালায় যেন তারা তাদের স্বাধীনতার দাবি চিরতরে দমিয়ে ফেলার জন্য। এই সময় তারা হচ্ছে পুলিশ সদর দপ্তর, অস্ত্রাগার সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস সহ ইত্যাদি সারা ঢাকা শহরে তারা এই আক্রমণটা পরিচালনা করে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় আক্রমণ পরিচালনা করে। তারপরে অপারেশন সার্চলাইটের আইটু ডিটেলস লিখবা যে রাও ফরমান আলী আর টিক্কা খান মিলে এটা প্ল্যান করছিল, তারা কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করছে,
কি 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 রকম ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলা সব এই জায়গায় ব্যাখ্যা করে তারপর হচ্ছে তোমার অ্যান্সারটা গুছায় লিখবা। ঠিক আছে, তুমি অ্যান্সারটা জানো, জাস্ট ফরম্যাট অনুযায়ী অ্যান্সারটা লেখা, আর কোনো কাজ নাই। আর উক্ত ঘটনার পরিণতি বিশ্লেষণ করো। এই ঘটনার পরিণতিটা কি হয়েছিল? এই ঘটনার পরিণতিতে আমরা পুরো দমে মুক্তিযুদ্ধ শুরু করে দিছিলাম এবং এই দিন রাতেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আমরা কিন্তু মুক্তিযুদ্ধে জয়লাভ করছি। এই গণহত্যার পরে কিন্তু তাদের সাথে আর কোনোভাবে আমাদের থাকার সুযোগ ছিল না এবং আমাদের স্বাধীনতা তখন কিন্তু অবধারিত। ঠিক আছে, তো এইরকম অবস্থায় স্বাধীনতা আর ঠেকিয়ে রাখা যায় না, এই অবস্থায় আমাদের স্বাধীন হওয়ারই ছিল, আমরা কিন্তু তখন স্বাধীন হয়ে গেছি। ঠিক আছে, এই ছিল হচ্ছে এইটার অ্যান্সারটা। আজান আজান দিয়ে দিচ্ছে, তোমাদের জন্য নামাজের ব্রেক। আমরা ইনশাল্লাহ 6টায় আবার ক্লাসটা শুরু করব। ওকে, কেউ লেট করো না, চলে এসো। ওকে।
ওয়েলকাম সবাইকে আমাদের আবার আজকের ক্লাসে। আশা করি নামাজ পড়ে আসছো সবাই, ঠিক আছে? So, এত এত আজাইরা প্রশ্ন করতেছো তোমরা চ্যাট বক্সে, বাইরে ভাই আর মানে বলার মতো না, ঠিক আছে? আজাইরা প্রশ্নগুলো একটু কম করলে যারা যারা ভালো ভালো কোশ্চেন করতেছে ওদের কোশ্চেনগুলো একটু দেখতে পারি। যেমন এই যে সিকিউ এর অ্যান্সার কিভাবে লিখবা, এইটা একটা ভালো কোশ্চেন। এইটার অ্যান্সার নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি যে সিকিউ এর অ্যান্সার আসলে কিভাবে লেখা উচিত। তা না কইরা হচ্ছে কেন ইউএসএ পাকিস্তানের পক্ষ নিছিল, এইসব তো তোমার ভাইয়া আমার পড়ার টপিক না, তাই না? তোমাকে তো পড়তে হবে, বিকজ তোমার এসএসসি পরীক্ষায় মার্কস পাইতে হবে। আপাতত আমরা একটু এসএসসি পরীক্ষায় মার্কস পাওয়ার চিন্তা করি, এরপরে তোমরা যখন আরো বড় হবা জিকে টিকে পড়বা, ঠিক আছে, এগুলা তখন তোমরা জানতে পারবা। আর গুগল বলে একটা বস্তু আছে, ইউটিউব বলে একটা জিনিস আছে। ইউটিউব যদিও আই ডোন্ট প্রেফার, গুগলে বহুত কিছু, গুগল সার্চ কইরা বিভিন্ন নিউজ আর্টিকেল বা বিভিন্ন বইপত্র এগুলো একটু পড়লে তোমরা নিজেরাই বহুত কিছু জানতে পারবা, ঠিক আছে? সো এই কাজগুলো একটু কইরো, ওকে? ঠিক আছে, এবার আসো সৃজনশীল প্রশ্ন কতটুকু লেখা লাগবে, এইটা একটা ভালো প্রশ্ন। এখন কতটুকু লেখা লাগবে এইটা না, মানে তোমার যদি আমি পেজ কাউন্ট বলি তাহলে তো মানে হইলো না। তোমার এক একজনের হাতের লেখা হচ্ছে এক এক রকম, ঠিক আছে? তাহলে বুঝো। বাট কিভাবে লিখবা এটার একটা বেসিক আইডিয়া নিতে পারো। যেমন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই কি করতে হবে, এক লাইনেই লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য এক লাইন বরাদ্দ, এক লাইনে লিখলা। তোমার খ নাম্বারের প্রশ্ন যেটা মানে হচ্ছে কি বলে, অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন সর্বোচ্চ পাঁচটা বাক্যেই লিখে ফেলা উচিত। 5 থেকে 6টা বাক্য, এর বেশি এখানে যাওয়া উচিত না। 5 থেকে 6টা বাক্য লিখবা, কিন্তু বাক্যগুলো ইনফরমেটিভ হইতে হবে। গুরুত্ব অত্যন্ত অসীম, এটা ছাড়া সম্ভব ছিল না, এটা না হইলে কোনো কিছুই করা যাইতো না, এই জাতীয় লেখা না। তোমার হচ্ছে কি বলে, ইনফরমেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? যা চাই লিখতে বলছে ঠিক সেই জিনিসটা 5 থেকে 6টা বাক্য গুছাই লিখতে হবে। বাক্য যদি বেশি ছোট হয়ে যায় সেক্ষেত্রে সেটা হয়তো 6টা 7টা বাক্য হইতে পারে, বাট এর বেশি না, ঠিক আছে? স্ট্যান্ডার্ড সাইজের বাক্য করে লিখবা। এখন গ নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে কতটুকু লিখবা? প্রথম কথা, গ নাম্বারের ক্ষেত্রে মোটামুটি তোমার এই জায়গায় 150 শব্দ তো লেখা উচিত, ঠিক আছে? 150 ওয়ার্ডস। 150 ওয়ার্ডস যদি লিখতে যাও, ইউজুয়ালি যেটা হয় তোমার মোটামুটি 1.5 পৃষ্ঠা যাবেই, ঠিক আছে? 1.5 পৃষ্ঠা যাবেই, কারো কারো 2 পৃষ্ঠাও যেতে পারে। 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমার অ্যান্সারটা কমপ্লিট করা উচিত, যদিও তোমার কোশ্চেনের উপরে অ্যান্সারটা ডিপেন্ড করে। যেমন ঘটনা একে মুক্তিযুদ্ধের সময় কাদের ভূমিকা ফুটে উঠেছে, এখানে যাদের ভূমিকার কথা বলছে। তো এই জিনিসটারে তুমি তোমার কি করতে হবে, 3টা ভাগে ব্রেকডাউন করে লিখতে হবে যে কাদের ভূমিকা ফুটে উঠছে। এখানে প্রথমে মূল অ্যান্সারটা দিতে হবে। তারপরে এই ঘটনা একের লোকজন আসলে কারা, তারা আসলে কি করতেছিল সেটা এক্সপ্লেন করতে হবে। এরপরে তারা ওই সময় মুক্তিযুদ্ধে কিভাবে কি কি করে ভূমিকা রাখছে সেই জিনিসটা তোমার বলতে হবে। এইভাবে তুমি তুমি যদি ব্রেকডাউন করে করে সুন্দর করে গুছায় লেখো, তাইলেই দেখবা তোমার অ্যান্সার মানে 150 ওয়ার্ড তো ইজিলি গেছেই, তোমার এক্সপেক্টেড সাইজও সেখানে চলে আসছে। এন্ড তোমার তখন জোর করে কোনো কিছু বানাইতে হবে না, ঠিক আছে? তো এবং সৃজনশীল প্রশ্নে যদি জোর করে কোনো কিছু লিখতে যাও তাহলে কিন্তু ভাইয়া কখনোই ভালো মার্কস পাবা না। তোমাকে তথ্য দিয়ে লিখতে হবে। আর এটা বিজিএস, এটা বাংলা হইলেও বুঝতাম, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, বা এই চরিত্র এত ভালো চরিত্র, এই চরিত্রের গুরুত্বের শেষ নাই, এভাবে একটু সাহিত্যিক কথাবার্তা লিখে পার করতে পারতা। এটা ভাই বিজিএস, এখানে তোমার আবেগীয় লেখার কিছু নেই, এখানে সবকিছু লিখতে হবে ডেটা এবং ফ্যাক্ট, ঠিক আছে? ডেটা দিয়ে ফ্যাক্ট দিয়ে তোমার এখানে প্রশ্নের উত্তর করতে হবে। সো ওইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরটা সাজাবা। এবং ফাইনালি যখন ঘ নাম্বারের উত্তর দিবা, দেখো কি বলছে, তুমি কি মনে করো, তার মানে কি বলছে, তোমার মতামত জানতে চাইছে, ঠিক আছে? এইটার উপরেও কিন্তু একটা নাম্বার আছে। এই যে তুমি কি মনে করো, তুমি তোমার মতামতটা যে দিতে হবে, এই যে উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটার উপরে নাম্বার আছে। তোমারে বলতে হবে আমি এই মনে করি অথবা আমি এটা মনে করি, ঠিক আছে? এবং এখানে যেহেতু হ্যাঁ না বোধক প্রশ্ন, তাহলে তোমার বলতে হবে হ্যাঁ আমি এটা মনে করি, না আমি এটা মনে করি না। এই হ্যাঁ নার উপরে তোমার একটা মার্কস আছে, ঠিক আছে? তুমি যদি হ্যাঁ নাটা না দিয়া সরাসরি যদি চলে যাও যে মুক্তিযুদ্ধে নারীদের অনেক অবদান ছিল, নারীরা এই করছে সেই করছে, হ্যাঁ তোমার মার্কস দিবে, কিন্তু দিবে সর্বোচ্চ 2। কেন? তুমি এখানে মিস করে গেছো, এই প্রশ্নের বাকি যে অংশগুলো ছিল এই অংশগুলো মিস করে গেছো। কোনো অংশ মিস করা যাবে না। প্রত্যেকটা প্রশ্নের একটা ভাগ থাকে। এখানে যে বলছে তুমি কি মনে করো তারা কি ছিলেন, এই হ্যাঁ নার উত্তরটা দিতে হবে। হ্যাঁ নার উত্তর দিয়া তারপরে আবার তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। যেভাবে প্রশ্ন করছে
সেই ফরম্যাট অনুযায়ী যদি তুমি গুছায় লিখতে পারো তাইলে যে তোমাকে ভালো নাম্বার দেওয়া হবে। এই যে তোমরা খালি কমপ্লেন করো ভাই খাতা বইরা লিখি নাম্বার দেয় না, ভাইয়া তুমি ফরম্যাট অনুযায়ী লেখো না, শুধু খাতা ভরে লিখলেই হয় না, আর ভিতরের লেখার মধ্যে জিস্ট থাকতে হয়। ভিতরের লেখাটা খালি হাড্ডিসার লেখা লিখলে হয় না, খালি উপরের আবরণ আছে, ভিতরে লেখার কোনো মিনিং নাই, মিনিংলেস লাইন লিখতেছো বারবার খাতা ভরানোর জন্য, তাহলে লাভ নাই ভাইয়া, তাহলে কিন্তু মার্কস পাবা না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে ইয়াটা করতে হবে। আর এখানে এই যে ঘয়ের অ্যান্সার যে লিখবা মোটামুটি 200 থেকে 220 বা 250 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবা, তাহলে মোটামুটি 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা হয়ে যাবে তোমার আনসারটা। ঠিক আছে, সো এটুকু যদি লিখতে পারো গুছায়ে তাইলে ইনশাল্লাহ তোমার এখান থেকে ভালো মার্কস আসা পসিবল। এখন একই সাথে তোমার টাইমের দিকেও খেয়াল রাখতে হবে। যদি তোমার টাইমে না কুলায়, তোমার লেখা যদি অনেক স্লো হয়ে যায়, তাহলে ডেফিনেটলি কি করতে হবে, তোমারে একই সময়ের ভিতরে লেখার কমায় আনতে হবে। তখন আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ জিনিস লেখায় ঢুকাইতে হবে। তোমার হয়তো কিছু কম গুরুত্বপূর্ণ জিনিস হয়তো বাদ চলে যাবে। লেখার সাইজ ছোট হয়ে গেলে তোমার ওইখানে কিন্তু সবগুলা যদি প্রপারলি লিখতে পারো, ঠিক আছে, তাইলে ওইখানে এভারেজ ভালো একটা মার্কসই পাবা। যেমন ধরো কথার কথা আমি জাস্ট মানে ইয়াতে বলতেছি, এই যে কেউ 2.5 ঘন্টায় প্রত্যেকটা প্রশ্ন দেখা গেল যে ঘয়ের অ্যান্সার হয়েছে তার 250 ওয়ার্ড, মানে ধরো যে 2.5 পেজ, গয়ের অ্যান্সার সে লেখছে 150 থেকে 200 পেজ, মানে ওইখানে আরো 2 পেজ 4.5 পেজ, আর এখানে ক আর খ মিলাই গেছে 1 পেজ, তার মানে 5 পেজ। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে 5 পেজ করে লিখে গেছে। যে তোমার সৃজনশীল কয়টা? 5টা সৃজনশীল থেকে তোমার হইতেছে 5টা না, হ্যাঁ 5টাই তো, ওকে। যাই হোক, এতগুলো সৃজনশীল থেকে তোমার কি দেখা গেল যে তুমি এই পরিমাণ প্রশ্ন অ্যান্সার করছো। এরপরে আবার দেখা গেল আরো তো হচ্ছে তোমার 20 মার্কের আনসার আছে, হ্যাঁ 20 মার্কের 2 মার্কের কোশ্চেন আছে, ওকে গেল 5টা সৃজনশীল। সো 5টা সৃজনশীল যদি তুমি একই সাইজে বা একই পেজে লিখে যেতে পারো, তাইলে দেখা যাবে তুমি সেখানে অন এভারেজ ভালোটা মার্ক ক্যারি করছো। কেউ যদি বেশি লিখছে, হ্যাঁ ডেফিনেটলি সে সেখানে 50-এর মধ্যে হয়তো 40-42 পাবে। এখন তোমার 250 ওয়ার্ড তুমি লিখতে পারো না সময় মতো, তোমার কুলায় না, তুমি হয়তো গয়ের উত্তর লিখছো 80 থেকে 90 ওয়ার্ড, ঘয়ের উত্তর লিখছো যে 150 ওয়ার্ড, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তোমার প্রশ্ন তো সব মিলায় 4 পেজ হয়েছে, হোক, এই 3.5 পেজ হয়েছে হোক, তুমি একইভাবে 5টা প্রশ্নের উত্তর লেখা যাও 3.5 পেজ করে, তবুও তুমি অন্তত 38-39 মতো নম্বর পাওয়া যাবে 50-এর মধ্যে আর কি। ঠিক আছে, এটা তো কম না, এবং প্রশ্নের উত্তর সঠিক হইতে হবে। প্রশ্ন যদি সঠিক করে করতে পারো, ফরম্যাট অনুযায়ী লিখতে পারো, ডেফিনেটলি তুমি ভালো মার্কস পাবা। বুঝাইতে পারলাম? লেখার স্পিড বাড়াবা কেমনে ভাই? স্পিড বাড়ানোর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যদি আমার প্রশ্ন করো ভাই ক্রিকেট খেলায় হচ্ছে ফাস্ট বল করবো কেমনে, এটার অ্যান্সার কি? এটাও সেম, লেখা তোমার স্পিড বাড়াইতে প্র্যাকটিস করতে হবে। উক্তি বলে উক্তি যথার্থ কি না, হ্যাঁ এভাবে হচ্ছে যথার্থ, উক্তিটি যথার্থ বা যথার্থ না এভাবেই লিখতে হবে, এটাই হবে জ্ঞানমূলক। ওকে, এবার আসো দেখো এখানে কি বলছে। মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ স্বাধীন বাংলা বেতারে বিভিন্ন দেশাত্মবোধক গানের কথা, গান ও নাটক শুনে তারা কিন্তু মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। এখানে কাদের ভূমিকা উঠে আসছে? এখানে শিল্পীদের ভূমিকা উঠে আসছে। ঠিক আছে, তো শিল্পীরা কি করছিলেন? একে তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তারা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছিলেন, এছাড়াও তারা কিন্তু বাংলাদেশ ওই যে কনসার্ট ফর বাংলাদেশ এই অনুষ্ঠানটার আয়োজনের মাধ্যমে তারা কি করছিলেন? বাংলাদেশের স্বাধীনতার জন্য বাইরের পৃথিবীকে তারা জানাইছিলেন, এবং এখানে তারা হচ্ছে সাহায্য সহযোগিতা করছিলেন। মুক্তিযুদ্ধের সময় 2 বোন রীতা আর রিপা প্রশিক্ষণ নিয়ে ক্যাম্পে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছিলেন। এখন দেখো যে তুমি কি মনে করো আমাদের মুক্তিযুদ্ধে রীতা ও রিপার মতো নারীরা কেবলমাত্র সেবা কাজেই নিযুক্ত ছিলেন? অবশ্যই না, কখনোই না, হইতেই পারে না। তারা কি করছেন? তারা সামনাসামনি যুদ্ধ করছেন, তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন মুক্তিবাহিনীর সাথে তারাও নিজেরা হচ্ছে সামনাসামনি যুদ্ধ করছেন, তারা মুক্তিবাহিনী আহত মুক্তিযোদ্ধাদেরকে সেবা করছেন, তারা তাদেরকে রান্না করে খাওয়াইছে। বিভিন্ন সময় তারা হচ্ছে যেখানে মুক্তিবাহিনীরা মানে মুক্তিবাহিনীর লোকজন হচ্ছে কোথাও যায় যদি আশ্রয় নিতে এসেছে, তারা আশ্রয় দিছে, তাদেরকে খাবার দিছে, তাদেরকে রান্না করে খাওয়াইছে, ইত্যাদি বিভিন্ন ভাবে তারা সাহায্য করছে, তাদেরকে লুকায় রাখছে, এবং ক্যাম্প থেকে তাদের জন্য কি করছে? বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করে আনছে, বা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য তারা তাদেরকে সরবরাহ করছে, পাকিস্তানি বিভিন্ন তথ্য মুক্তিযোদ্ধাদেরকে সরবরাহ করছে। এইভাবে কিন্তু নারীরা বিভিন্নভাবে ভূমিকা রাখছে। সো নারীদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার উপায় নাই, বরঞ্চ নারীদের ব্যাপক ভূমিকা আছে এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে এইখানে প্রথম অধ্যায় যেহেতু তোমাদের নাই, সো আপাতত আমরা এটারে স্কিপ করতে পারি, এটা আমাদের দরকার নাই। যদিও এটার অ্যান্সার হচ্ছে কি যুক্ত ফ্রন্ট। ঠিক আছে, এটার অ্যান্সার হইল
যুক্ত ফ্রন্ট, বাট এইভাবে মিলে তোমাদের দিলে দিতেও পারে, ওকে, কোনো না কোনো ভাবে। এটার অ্যান্সার ছিল হচ্ছে কি যুক্ত ফ্রন্ট। আচ্ছা, খ চিহ্নিত ঘটনাটি বাঙালি জাতীয় জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ। খ চিহ্নিত ঘটনা কি? ডেফিনেটলি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। আচ্ছা, মুক্তিযুদ্ধ আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ? অ্যাকচুয়ালি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিকজ এই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি কি হয়েছে? স্বাধীনতা লাভ করছে, এবং মুক্তিযুদ্ধই আমাদেরকে কি করছে? আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে দাঁড়াইতে দিয়েছে, ঠিক আছে? সো ডেফিনেটলি মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এটাতে কোনো সন্দেহ নাই। এই মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয়াদি এগুলো হচ্ছে গুছায় যদি এখানে লিখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এখানে ভালো একটা মার্কস চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে এটা তোমরা গণমাধ্যমের ভূমিকা বলতেছো কেন? শিল্পীদের, আচ্ছা গণমাধ্যমের ভূমিকা লিখো, গণমাধ্যমের ভূমিকা যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঘ নম্বরটা কয় প্যারায় লিখতে হবে? ঘ নম্বরটা 4 প্যারায় লিখতে হবে, 4 প্যারায়, 4 প্যারায়, ঠিক আছে? 4 প্যারায়। এরপরে রিফাতের বাবা পি দেশের নাগরিক, পি দেশের যুদ্ধকালীন সময়ে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। এই দেশের ক্রান্তি লগ্নে তারা কয়েকজন বন্ধু মিলে ওই দেশে অবস্থানরত মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজ দেশে সহযোগিতা করেছেন। তাদের এই অর্থ দিয়েই কি করে? পি দেশের তৎকালীন সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। তার মানে এখানে দেখো দুইটা ভিন্ন ঘটনা চলে আসছে। মুক্তি উদ্দীপকের প্রথমাংশে উল্লিখিত শ্রেণী কারা বলো তো দেখি, কারা হবে? সাকিব, যদি পয়েন্টের প্রয়োজন হয় তাহলে লেখা যাবে, যদি পয়েন্ট ওইরকম হয় তাহলে লেখা যাবে, সমস্যা নেই। প্রবাসী বাঙালি, প্রবাসী, ইয়েস, প্রবাসী, প্রবাসী, প্রবাসীদের অবদান, প্রবাসী বাঙালিদের অবদান এখানে হচ্ছে প্রবাসী। সো প্রবাসীদের যে অবদান আছে সেইটা এখানে লিখতে হবে, ঠিক আছে? প্রবাসী বাঙালিরা কিভাবে অবদান রাখছে সেই জিনিসটা লিখবা। মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত সরকারের ভূমিকা উল্লেখ করো। সরকার কোনটা? এটা মুজিবনগর সরকার, সেই সময় ছিল দরকার, ওকে, মুজিবনগর সরকার, ওকে, মুজিবনগর সরকার। সো মুজিবনগর সরকারের ভূমিকা এখানে লিখতে হবে। প্রবাসী বলতে কাদেরকে বোঝায়? প্রবাসী বলতে বোঝায় যারা বাংলাদেশি নাগরিক কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে। কেন বসবাস করে? পেশাগত কারণে বা যে কোনো কারণে তারা বাংলাদেশের নাগরিকত্ব তার বাংলাদেশি, কিন্তু সে বসবাস করতেছে এখন অন্য দেশে, ঠিক আছে? এই মানুষগুলাকে কি বলা হয়? প্রবাসী, ওকে। আচ্ছা, এবার আসো, সামিউলের স্কুলে একটা প্রামাণ্য চিত্র দেখাইছিল, এইখানে একটা অস্থায়ী সরকারের কথা বলছে, এবং এই অস্থায়ী সরকারের 6 জন উপদেষ্টার ছবি এবং তাদের কার্যক্রমের বর্ণনা দেখে তারা ইতিহাস জানার কৌতূহল কিন্তু আরো বেড়ে গেছে, ঠিক আছে? তো উদ্দীপকে যেই সরকারের ইঙ্গিত বহন করে সেটা কি? মুজিবনগর সরকার। উদ্দীপকের অনুরূপ সরকার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণস্বরূপ। ডেফিনেটলি মুজিবনগর সরকার কি করছিল? বিভিন্নভাবে মুক্তিযুদ্ধ চালাইতে তারাই হচ্ছে প্রধান ভূমিকা পালন করছে। বিশ্বে বিভিন্ন দেশের সাথে নেগোসিয়েশন করা, ভারতের সাথে নেগোসিয়েশন করা, সোভিয়েত ইউনিয়নের সাথে নেগোসিয়েশন করা, তারপর মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র ইয়া করা, সোর্সিং করা, সেগুলো হচ্ছে মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছে দেওয়া, মুক্তিযুদ্ধের যুদ্ধ কার্যক্রম যা কিছু আছে সেটা পরিচালনা করা, জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করা, ইত্যাদি সকল কাজ কিন্তু মুজিবনগর সরকার করছে, ওকে। সো এইভাবে মুজিবনগর সরকারের ব্যাখ্যাটা দিতে হবে। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, বলো তো দেখি এটার অ্যান্সারটা কি হবে? মুজিবনগর সরকারের কাঠামোটা ছকে উপস্থাপন করো, অ্যান্সারটা কিভাবে লিখতে হবে একটু বলো তো দেখি। ইয়েস মিরাজ, মুজিবনগর সরকারের যে অ্যাক্টিভিটি গুলো আছে, যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলোকে এখানে হচ্ছে তাদের অবদান হিসেবে দেখাতে হবে। কার্যক্রমগুলোই তো অবদান, তারা যে কাজগুলো করছিল এটাই তো অবদান রাখছিল, ঠিক আছে? ওকে, ইয়েস। হ্যাঁ, কাঠামোটা কি? কাঠামো হচ্ছে প্রথমে হচ্ছে প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি, ঠিক আছে?
প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ওকে, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে পিএম, প্রাইম মিনিস্টার, তারপর হচ্ছে ফিনান্স মিনিস্টার, তারপরে হইতেছে হোম মিনিস্টার, তারপরে কি লিখতে হবে, ফরেন মিনিস্টার, ঠিক আছে, মানে হচ্ছে পররাষ্ট্র, আর হচ্ছে যা মানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। সো এই পদবিগুলা লিখে কে কোন পদবিতে ছিল এই জিনিসটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা লিখলেই তোমার হচ্ছে এখানে অ্যান্সারটা চলে আসবে, ওকে। ওকে, এরপর আসো, স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করো। স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের কি ভূমিকা আছে স্যার, বলেন তো দেখি, কি কি লিখবেন এই জায়গায়। গণমাধ্যম যে মূল কাজগুলা করছিল সেই কাজগুলো এখানে উল্লেখ করবা, ঠিক আছে। গণমাধ্যমে এখানে কি কি ভূমিকা রাখছিল, গণমাধ্যম হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন খবর পরিচালনা করছে, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য তারা হচ্ছে প্রচার করছে, তারপর হইতেছে মুক্তিযুদ্ধের গান বা ইত্যাদি যে নাটক ইত্যাদি প্রচার করে মানুষকে উদ্দীপিত করছে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে লিখতে হবে। স্বাধীনতা আমাদের দেশের জনগণের সবচেয়ে বড় অর্জন, কথাগুলোর পক্ষে যুক্তি দাও, আশা করি যুক্তিটা দিতে পারবা, কেন আমরা এই কাজগুলা মানে কেন হচ্ছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন, ঠিক আছে। সো এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেন জনযুদ্ধ বলা হয় এটার কথা আমরা একদম শুরুতে বলছিলাম, যে কেন জনযুদ্ধ বলা হচ্ছিল, বিকজ সকল স্তরের মানুষ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করছিল, ঠিক আছে। এই যে যেগুলা পরে আইসা সিকিউ কেমনে লাগবো, সিকিউ কেমনে লাগবো বইলা কান্নাকাটি করতেছো, তারা ক্লাস শেষ হওয়ার পরে যখন রেকর্ডটা আপলোড হয়ে যাবে, রেকর্ডটা ওই যে ব্রেকের পরের প্রথম মনে হয় 10 মিনিট পর্যন্ত সিকিউ কেমনে লাগবে সিকিউ নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে। ওই সিকিউ অ্যান্সারের ওই পার্টটা ওইখানে দেখে নিয়ে শেষ। এখন এখানে বসে বসে স্প্যাম করবা না, তোমাদের জন্য আমি হইতেছে পোলাপানের প্রশ্ন দেখতে পারি না, ভালো প্রশ্ন দেখতে পারি না, ঠিক আছে। ওকে, এইবার প্রথমেই অপারেশন সার্চলাইট কি বলে ফেলান স্যার। না, 2 নম্বরের প্রশ্নে পয়েন্ট করে লেখার দরকার নাই, 1 2 এসবে পয়েন্ট করে লেখার কিছু নাই, 3 আর 4-এর প্রয়োজনে পয়েন্ট দিবা। কি হবে ভাই রে ভাই, সাবাস, গুড। এটা হচ্ছে গণহত্যা, অপারেশন সার্চলাইট কি, এটা ছিল গণহত্যা, ঠিক আছে। এরপর এমসিকিউ এর আগে শোনো, অ্যান্সার সবাই লিখছো, আগে শোনো। এমসিকিউ এর মাঝখানে কিন্তু যে কোনো সময় কুইজ চলে আসবে, ঠিক আছে। আমি একটা পোল লঞ্চ করে দিব, এই পোলটা তোমার স্ক্রিনে আসবে, তুমি স্ক্রিনের মধ্যে ক্লিক করে অ্যান্সার করবা, যার অ্যান্সার আগে আসবে তাদের প্রথম 10 জনের নাম কিন্তু অ্যানাউন্স করা হবে, ঠিক আছে। সো তোমার হচ্ছে স্ক্রিনে এখন পর্যন্ত যদি হচ্ছে নিচে ওই যে লাইভ একটা লেখা আছে, ঠিক আছে, তুমি যদি এখন আমার সাথে লাইভে না থেকে থাকো, তুমি যদি এখন একটু পিছিয়ে থাকো, তুমি লাইভ বাটনটায় ক্লিক করো, তোমার স্ক্রিনের নিচে ডান পাশে লাইভ বাটনটা ক্লিক করো, তাহলে একদম রিয়েল টাইমে চলে আসবা, ঠিক আছে। ওটা ক্লিক করো, নাহলে কিন্তু পোল মিস করবা, ঠিক আছে। ওকে, এরপরে আসো। এমবিবিএস পাশ করার পর জনাব রহমান কি করছে, একটা হাসপাতালে যোগ দিছে। কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যোগদান করছে কোথায়, তিনি মুক্তিযুদ্ধে যোগদান করছে। এখন জনাব রহমান মুক্তিযুদ্ধে কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করেছেন, তিনি হচ্ছেন পেশাজীবীদের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ডাক্তারি পেশায় ছিলেন, পেশাজীবীদের প্রতিনিধি হিসেবে তিনি কি করছেন, মুক্তি মুক্তি মানে তিনি পেশাজীবী ছিলেন, সেই অবস্থা থেকে তিনি এসে মুক্তিযুদ্ধে যোগ দিচ্ছেন, ঠিক আছে। এরপরে দেখো, এই শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে কিভাবে অংশগ্রহণ করছিল, তারা প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে অংশগ্রহণ করছে, তারা সারা বিশ্বে তথ্য সরবরাহ করছে, তারা আন্তর্জাতিক ফোরামে কিন্তু বক্তব্য প্রদান করছে, যে যেভাবে পারছে, যে যে প্রফেশনে ছিল সেইভাবে কিন্তু তারা সাহায্য সহযোগিতা করছে। সো অ্যান্সার কি হবে, সবগুলাই হবে, ঠিক আছে। এরপর আসেন স্যার, মুক্তিযুদ্ধের সময় 1 নাম্বার কুইজ চলে আসছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করে বলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করে, কোন দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা কে প্রয়োগ করে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন।
এত এত ভুল আনসার কেমনে হবে? ওকে, পোল এন্ড করে দিলাম। আরো অনেক পোল আছে, ঠিক আছে। ঘ নং 2 পেজ অসম্ভব। ঘয়ের প্রশ্ন তোমার লেখা খুব বেশি ছোট হলে লিখতে পারো, কিন্তু ঘয়ের প্রশ্ন আর একটু বেশি লেখা উচিত। 200 থেকে 250 ওয়ার্ড যাওয়া উচিত, এবং তোর সবচেয়ে বেশি কথা তথ্যবহুল হইতে হবে। ওকে, এবার ফার্স্ট হয়েছে কে? জাবিদ, তারপর ফাহমিদা, তারপর তাহিয়া, তারপর জারিফ, রায়হান হোসাইন, হুমায়রা, অর্ণব, ইউশা, নিশাদ, মোহাম্মদ ইয়াদ। কংগ্রেচুলেশনস তোমাদেরকে। পোলা পাইন যারা পোল আসে নাই বলে কান্নাকাটি করতেছো, পোল কি আমি তোমার ডিভাইসে যে দিয়ে আসবো? পোল আমি এখান থেকে লঞ্চ করছি, তোমার সাইডে যাই নাই, তুমি নেটে পিছায় আসো, তোমার ইন্টারনেট স্লো, তোমার ইন্টারনেট লোড করা নাই। এখানে আমি কি করতে পারি বলো? ঠিক আছে, এই জন্যই তোমারে বলছি নিচে লাইভটাতে ক্লিক করো, তোমার নেট সুইচ করো, প্রয়োজনে বাসায় ওয়াইফাই যদি আরো 4-5 জন মিলে ইউজ করতে থাকে তাদেরকে ওয়াই ইউজ করতে বন্ধ করতে বলো, ঠিক আছে। আমরা এখান থেকে যে মানে টেলিকাস্ট করতেছি, এখানে তো ইন্টারনেটের সমস্যা না, তোমার এখানে ঠিক মতো যাচ্ছে কিনা ওটা তোমার সাইডের ইন্টারনেটের সমস্যা, ঠিক আছে। এই জিনিস তো তোমাদের বোঝা উচিত, তোমরা তো জিনিস বুঝো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করে হচ্ছে রাশিয়া। ভেটো মানে কি আমি মানি না। তোমরা অনেকে ভেটো নিয়ে প্রশ্ন করতেছিলা, ভেটো সম্পর্কে একটা কথা বলি ভাই। ভেটো হইতেছে একটা চরম ক্ষমতা। ভেটো দেওয়া মানেই হইতেছে প্রস্তাব বাতিল। 4 জন না, সারা পৃথিবীর 100 কোটি মানুষ মিলেও যদি বলে ভাই এটা করেন, কেবল ইউএসএ একা যদি বলে আমি এটা করবো না, ওটাই ভেটো, এটাই বাতিল। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে ভেটো। এবং ইউএসএ অ্যাজ ইন ইউএস এর গভর্নমেন্ট ওইটা হচ্ছে ওইখানে যায় যে ভেটো দিতেছে, ইউএস এর জনগণ চাইলেও ওই ভেটো ঠেকাইতে পারবে না। তারা ওইখানে ভেটো দিছে মানে যাদের সঙ্গে ওটাই শেষ। ভেটো এরকম একটা ক্ষমতা। সো বাকি 4 জন মিললেও যদি বলে হ্যাঁ, ইউএসএ যদি খালি একা বলে না, তা মানে এটা না, শেষ। আর তো না বুঝার কিছু নাই, আর কি আছে ভেটোর মধ্যে? ওকে, মুক্তিযুদ্ধ কে পরিচালনা করেন বলো দেখি, অ্যান্সার কি হবে? কি আজব, সব বি অ্যান্সার দিতেছে। কেন বি কেন হবে? এটার অ্যান্সার হচ্ছে সি, তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ পরিচালনা করেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, তিনি মুক্তিযুদ্ধের যাবতীয় কাজকর্ম পরিচালনা করছিলেন, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে সি। তারপর মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। যত রকম মানুষ আছে তাদের মধ্যে থেকে ছাত্র সমাজের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। সমাজের বিভিন্ন স্তরের লোকজন মুক্তিযুদ্ধে অবদান রাখছিল, তার মধ্যে ছাত্র সমাজের ভূমিকা কিন্তু এখানে সবচেয়ে বেশি, ঠিক আছে। এরপর রেহানের মামা কি করছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ট্রেনিং এ যুদ্ধক্ষেত্রে চলে যান। আর পলাশের মামা পত্রিকার সম্পাদক ছিলেন, আর হানাদার বাহিনী তাকে হত্যা করে। রেহানের মামা মুক্তিযুদ্ধে কি হিসেবে ভূমিকা রাখেন? সরি, গণমাধ্যম কর্মী না, পেশাজীবী পরিচয়। তিনি কিন্তু একজন পেশাজীবী ছিলেন, তিনি একটা কলেজের প্রফেসর ছিলেন। যারা তখন বিভিন্ন পেশাজীবী বলতে কি বুঝায়? যারা যে কোনো চাকরি করে, যে কোনো চাকরিজীবীরাই হইতেছে কি সাধারণত পেশাজীবী। এটা অধ্যাপক হইতে পারে, উকিল হইতে পারে, ডাক্তার হইতে পারে, ইত্যাদি, বড় কোনো অর্গানাইজেশনের কোনো কিছু প্রধান, এগুলা হইতে পারে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীর অ্যাকচুয়ালি বলে না, ব্যবসায়ীরা পেশাজীবীর মধ্যে পড়ে না, ব্যবসায়ীরা ডিফারেন্ট। পেশাজীবী মানে হচ্ছে যারা যারা কোনো একটা পেশায় নিজে জীবনযাপন করে, পেশা পেশা অবলম্বন করে জীবনযাপন করে, ঠিক আছে। এটাই হচ্ছে মানে যে কোনো প্রফেশন, যে কোনো প্রফেশনে যারা আছে সেটা হচ্ছে পেশাজীবী। এর মধ্যে আইনজীবীরা ধরতে পারে, আইনজীবী একটা পেশা, যদিও স্বাধীন পেশা, বাট একটা পেশা। ডাক্তারি পেশাও তো সেম, স্বাধীন পেশা একটা পেশা। সো এনাদের সবাইরা ধরা হয়। যারা পড়াশোনা কইরা কোনো না কোনো চাকরি বাকরিতে ঢুকছে তারা সবাই হলো পেশাজীবী, ঠিক আছে, বিভিন্ন পেশার লোক। এরপরে
মুক্তিযুদ্ধে পলাশের মামার ভূমিকাটা কি? পলাশের মামা কি মাধ্যমটি, মানে হচ্ছে মাধ্যমটা কি? গণমাধ্যম, ঠিক আছে। এই গণমাধ্যম ভূমিকা কি? দেশপ্রেমী অনুপ্রাণিত করা। গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিছিল না, এটা দেয় নাই। যুদ্ধক্ষেত্রের ঘটনা প্রচার করা, হ্যাঁ, কি যুদ্ধে কি কি ঘটতেছে সেটা তারা প্রচার করছিল, আর দেশপ্রেমী অনুপ্রাণিত করছিল। সো অ্যান্সার কি হবে? 1 এবং 3, ঠিক আছে। এরপরে আসো কুইজ নাম্বার 2। কুইজ নাম্বার 2, মুক্তিযুদ্ধে সকল মানুষের সহযোগিতা বাঙালির কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছিল? সবাই একসাথে মিলে, একসাথে একে অপরকে সাহায্য করে তারা যে একক জাতিসত্তার দেশটা, যে তারা মানে একক যে স্বাধীন দেশটা যে গড়তে যাচ্ছিল, এটার জন্য কোন ক্ষেত্রটা, কোন জিনিসটা ভূমিকা রাখছিল বলো তো দেখি। কুইজে পার্টিসিপেট করছে 2874 জন, বাকি যেগুলা করে নাই এগুলা সব ইয়াতে বইসা, চ্যাট বক্সে বইসা উল্লাপাল্লা লিখতেছে। ওকে, তোমাদের সামনে কুইজ জানি, এটা খুবই দুঃখজনক ব্যাপার, ঠিক আছে। সো বারবার বলতেছি লাইভে ক্লিক করে তোমরা একটু লাইভের সাথে থাকো, নাইলে কিভাবে হবে বলো দেখি, ঠিক আছে। ওকে, এবার ফার্স্ট হয়েছে কে? ফাইজা, তারপর প্রথম, তারপর কিন্তু প্রথম এবার দ্বিতীয় হয়ে গেছে, আরে সো স্যাড। তারপর মিনহাজ, তারপর সিয়াম, জোয়ানা, শুভ, লিসাম, শায়ান, সায়েম খান, সাদিক। ওকে, আচ্ছা, মুক্তিযুদ্ধে সকল মানুষের সহযোগিতা বাঙালির কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে? বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে ফুটিয়ে তোলে। জাতীয়তাবাদী চেতনা মানে কি? জাতীয়তাবাদী চেতনা মানে হচ্ছে বাঙালি সংস্কৃতির উপর ভিত্তি করে একটা জাতিসত্তা তৈরি, একটা জাতিসত্তা তৈরি এবং সেই জাতির জন্য একটা দেশ, এটাই হচ্ছে বাঙালি জাতিসত্তা, বাঙালি জাতীয়তাবাদী চেতনা। সেই বাঙালি জাতীয়তাবাদী চেতনার উপর ভিত্তি করে কি করা হয়েছিল? মুক্তিযুদ্ধটা করা হয়েছিল। সো এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এবং এই কারণেই কিন্তু সবাই মিলে একসাথে যুদ্ধটা করছিল, ঠিক আছে। এইখানে সবার কি ছিল? যে আমরা একটা জাতি, বাঙালি জাতি, ওরা হচ্ছে পাকিস্তানি, ওরা আমাদের থেকে ডিফারেন্ট, আমরা ওদের সাথে থাকতে চাই না, এই ভূখণ্ড আমাদের, আমরা শত শত বছর ধরে এখানে বসবাস করে আসছি, আমরা এখানে আমাদের নিজেদেরকে নিজে শাসন করব, মানে নিজেরা স্বাধীনভাবে থাকবো, ওদের অধীনে আমরা এই জায়গায় থাকবো না, আমরা আলাদা জাতি, ওরা তো আলাদা জাতি, আমরা বাঙালি জাতি, বাঙালিরা আলাদা জাতি, ওদের সাথে মিলে আমরা কেন থাকবো, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী চেতনা, এবং এই জাতীয়তাবাদী চেতনার কারণেই এক একজন তখন সবাই শত্রু মিত্র ভুলা সবাই একসাথে সবাইরে সাহায্য করছিল। ওকে, এরপরে দেখো, স্বাধীনতাকামী চেতনা হবে না, কারণ এই সময় তারা জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীনতা চাইছিল। আগে জাতীয়তাবাদী চেতনা, পরে স্বাধীনতা, আগে তো চেতনা জাগ্রত হইতে হবে, চেতনা ছিল দেখেই তারা স্বাধীনতা চাইছে, ঠিক আছে। সেটা হচ্ছে জাতীয়তাবাদী চেতনা। এবার দেখো, মুক্তিযুদ্ধের নারীদের কি ভূমিকা ছিল? মুক্তিযুদ্ধের নারীরা প্রত্যক্ষ অংশ নিছে, আহত যোদ্ধাদের সেবা করছে, বিভিন্ন প্রকার তথ্য আদান প্রদান করছে। 1, 2, 3 সবগুলাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল? গণমাধ্যম না, তারা শক্তি ছিল কিন্তু মূল না। বিশ্ব জনমত তাও না, সেটাও হেল্প করছে, তাও না। প্রবাসী বাঙালি তারাও হেল্প করছে, বাট আসলে ছিল এই দেশের জনগণ। এদেশের জনগণ সবাই একতাবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছিল। তারা যদি একতাবদ্ধ না থাকতো, তারা যদি মিলেমিশে যুদ্ধটা পরিচালনা না করতো, বা সবাই মিলে যদি যুদ্ধে অংশগ্রহণ না করতো, তাহলে কিন্তু আমরা জয়লাভ করতে পারতাম না, ঠিক আছে।
সো এখানে অ্যান্সার হচ্ছে কি জনগণ। এরপরে সামনে আবার কুইজ আসবে, রেডি হয়ে যাও। মুজিবনগর সরকারের পররাষ্ট্র আইনমন্ত্রী কে ছিলেন? পররাষ্ট্র আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক। এইচ এম জামান কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। আর এম মনসুর আলী ছিলেন হচ্ছে কি অর্থমন্ত্রী। ঠিক আছে, ওকে। তো এখানে খন্দকার মোশতাক আহমেদ ছিল পররাষ্ট্র ও আইনমন্ত্রী। আর মুজিব সরকারের অর্থমন্ত্রী অলরেডি বলে ফেলছি, এম মনসুর আলী ছিল হচ্ছে অর্থমন্ত্রী। ঠিক আছে, এরপরে অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? তোমরা প্রশ্ন করতেছিলা যে অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করছে, কবে তৈরি করছে ইত্যাদি বিষয়। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে একজনের নাম দিছে, বাকি টিক্কা খানের নাম কিন্তু দেয় নাই। যদি একজনের নাম থাকে ডেফিনেটলি যার নাম আছে তার নামই হবে। ওকে, রাও ফরমান আলী আর টিক্কা খান মিলেই তো করছিল, যদিও টিক্কা খান তারে অর্ডারটা দিছিল, রাও ফরমান আলী সেটা পালন করছিল। ঠিক আছে, রাও ফরমান আলী মেইন প্ল্যানিং এর কাজটা রাও ফরমান আলী করছিল। সো টিক্কা খান এটার অর্ডারে ছিল, রাও ফরমান আলী এটা পালন করছিল। রাও ফরমান আলী হচ্ছে মূলত নীল নকশা তৈরি করছে। যদি সাথে টিক্কা খানের নামও থেকে থাকে তাহলে তো খুবই ভালো, ওইটাও দিবা। কিন্তু দেখো অপশনে কিন্তু যে কোনো একজনের নাম আসে, দুইজনের নাম আসে নাই। সো চিন্তার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, এবার আসো কুইজ নাম্বার 3। মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার 71 সালের কত তারিখে শপথ গ্রহণ করে? বলা পায় না এখনো তোমরা নীল নকশা বুঝো না। নীল নকশা মানে হচ্ছে মূল পরিকল্পনা। নীল নকশা, এখানে নীল নকশা বলতে সাধারণত বোঝায় গোপন পরিকল্পনা বা খারাপ কোনো কাজের উদ্দেশ্যে পরিকল্পনা করা। আর এমনিতে ইন জেনারেল নীল নকশা বা ব্লু প্রিন্ট অ্যাকচুয়ালি বোঝায় মানে অরিজিনাল যে প্রিন্টটা সেটারে বোঝায়। ঠিক আছে, আর সাধারণত এরকম সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বা ইতিহাসের যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা যখন নীল নকশা শব্দটা ব্যবহার করি, এটা মানে হচ্ছে কোনো গোপন নকশা যেটা কোনো বা গোপন প্ল্যানিং, গোপন পরিকল্পনা যেটা খুব খারাপ উদ্দেশ্যে করা হয়েছিল। এই যে অপারেশন সার্চলাইট কি, এটা গণহত্যার উদ্দেশ্যে ছিল না, খারাপ উদ্দেশ্যেই তো। সো এইটার যে মূল পরিকল্পনা এটাকে খারাপ হিসেবে দেখানোর জন্য বলা হয় নীল নকশা। ঠিক আছে, ওকে। এতজন ভুল অ্যান্সার দিছে ভাইরে ভাই। ভুলে দিয়ে দিলে কোনো কিছু করার নাই। ভুলে দিয়ে দিলে কিছু করার নাই। এবার ফার্স্ট হয়েছে জিদান, তারপরে জোয়ানা, তারপরে হইতেছে মাইমুনা, তারপর ইসমাইল, মুশফিক প্রথম, নিলয় সাহা, জাহিন, শায়ান, মুনাওয়ার প্রথম। এবার হয়েছে ষষ্ঠ, বেচারা নামের সাথে কোনো ইয়া করা যাচ্ছে না। ঠিক আছে, নামের সাথে কোনো নামের মিলটা থাকা যাচ্ছে না। আমরা আশা করি প্রথম শেষবার প্রথম হবে। ঠিক আছে, মুজিবনগর সরকার 1971 সালে কত তারিখে শপথ গ্রহণ করে? ভাই 17 এপ্রিল। 17 এপ্রিল শপথ গ্রহণ করে, আর 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়। ঠিক আছে, 10 এপ্রিল গঠন হয়, 17 এপ্রিল শপথ গ্রহণ করে। অপারেশন সার্চলাইট শুরু হয় কবে বলো তো দেখি? অপারেশন সার্চলাইট শুরু হয় কবে? অপারেশন সার্চলাইট শুরু হয় 25 মার্চ রাতে। এবং এই কারণেই আমাদের হচ্ছে জাতীয় গণহত্যা দিবস কি হওয়া উচিত বলো তো দেখি? অপারেশন সার্চলাইট যেহেতু 25 মার্চে হয়েছে, তো আমাদের জাতীয় গণহত্যা দিবস কি হওয়া উচিত বলো? এটার অ্যান্সার যদি সবগুলা কারেক্ট না করছে তাইলে এবার বুঝছো। ও, অ্যান্সারটাই দেওয়া হয়েছে। আচ্ছা, 1 মিনিট, পোলটা আবার লঞ্চ করতেছি। পোলটা একটু মিস্টেক হয়েছে, পোলটা তোমার আবার লঞ্চ করে দিচ্ছি। ঠিক আছে।
ওকে, অলমোস্ট সবার আনসার দেওয়া শেষ। আচ্ছা, যারা জিজ্ঞেস করতেছিলা যে কেন 26 মার্চ হবে না, 25 মার্চ রাত থেকে অপারেশনটা শুরু হয়েছে। 25 মার্চ রাত্রিটাই ছিল হচ্ছে এই অপারেশনের মূল মানে তারিখ। সো 25 মার্চ দিনটাই হচ্ছে আমাদের গণহত্যা দিবস, ঠিক আছে? সো এই কারণে এই দিনটা ধরা হয়েছে। ওকে, এবার ফার্স্ট হয়েছে তোয়া, তারপর রাতুল, তারপরে প্রথম প্রথম, এবার তৃতীয়, আহারে, তারপর জিদান, আলভি, জুবাইর, ফাহমিদা, সজীব, অর্পণ আর হৃদিতা। বাকি আর কারণ নাম আমার সামনে আসতেছে না। যদি তোমরা এই যে 10,000 জন আছো, 10,000 জনে যদি থাকতো আমি 10,000 জনের নামই বলতাম, ঠিক আছে? আচ্ছা, ওকে। এত ফাস্ট কেমনে দেয়, এত হাজার হাজার মানুষের মধ্যে ফাস্ট কেমনে দেয়, এটা কেমনে বুঝবে? তাহমিদ, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের দেশ হলো ভাই দুইটা করে, তোমার না তালিকা নেওয়ার আর কি আছে? পক্ষে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভারত, আর ওইদিকে বিপক্ষে হইতেছে ইউএসএ আর পাকিস্তান। শেষ তো কাহিনী, ইউএসএ আর চীন বেসিক্যালি। তো শেষ তো কাহিনী, এন আর কি? তোমার বই পড়লেই তো হয়, বইয়ের বাইরে এগুলো বই না পড়লে এইসব প্রশ্ন করলে হবে? ওকে, কোন দিনটা জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত? 25শে মার্চ, ঠিক আছে? 25 মার্চ হচ্ছে আমাদের জাতীয় গণহত্যা দিবস। এরপরে মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিল? একটু আগে যারা কনফিউজড হয়ে গেছিল, গঠিত 10 এপ্রিল, শপথ নিছে 17 এপ্রিল। আগে গঠিত হয়েছে, তারপরে শপথ নিছে। সরকার গঠন করার আগে শপথ নেওয়া যায়? আগে গঠন করতে হবে, তারপরে না শপথ নিতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে অ্যান্সার। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। আজকের মতো আমাদের আয়োজন এই পর্যন্তই। যারা সিকিউ নিয়ে প্রশ্ন করতেছিলা, তোমাদের সিকিউ কিভাবে লিখবা এই ক্লাসের রেকর্ডটা পাওয়া গেলে ব্রেকের পরের যে পোর্শনটা, ব্রেকের পরের অংশে সিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে, সিকিউ নিয়ে কথাবার্তা বলে ফেলছি, ওইটা নিয়ে করবা। বারবার দেখছো মুজিবনগর সরকারের অবদানের কথা চলে আসছে। সো ডেফিনেটলি মুজিবনগর সরকার কি কি ভূমিকা রাখছে সেই গুলা কিন্তু ভালো করে পড়তে হবে। পেশাজীবীরা কি ভূমিকা রাখছে সেটা পড়তে হবে। ছাত্র এবং গণমাধ্যমের কি ভূমিকা ছিল এটা পড়তে হবে। এই কয়েকটা জিনিস, জাস্ট বেসিক্যালি মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা, এটাই তোমার পরীক্ষার প্রশ্নে আসবে, এটাই তোমার অ্যান্সার করতে হবে। ঘতে ঘুরায় ফিরে দেখবা যেই উদ্দীপকই দেখ একই প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো যে কিভাবে অ্যান্সার করতে হবে, কি কি প্রশ্ন তোমার করা হবে। সো ওই অনুযায়ী তোমার প্রিপারেশন নিয়ে নিবা, ইনশাআল্লাহ এখান থেকে তোমার ফুল মার্কস পাওয়া পসিবল হবে। কতটুকু লিখবা, কি লিখবা, অলরেডি ক্লাসের মাঝখানে আলোচনা করছি, রেকর্ডের দেখার মাঝখানে সেই জিনিসটা চলে আসবে। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।